নেক্সট আমাদের একদম শুরুতে যেটা হবে, আমি তো আছি আসলে। আচ্ছা 12টা বাজে, তাও 15 জন আছে। আচ্ছা আমি ক্লাস মাত্র শুরু করতেছি, হ্যাঁ। তো তোমাদের অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে আজকের ক্লাসটা পুরোপুরি শেষ করার জন্য। যদি উপস্থিতি কমে যায় ক্লাস নেওয়ার আগ্রহ কমে যাবে, যদি উপস্থিতি বেড়ে যায় ক্লাস নেওয়ার আগ্রহ বেড়ে যাবে। উপস্থিতির উপরে ডিপেন্ড করে আসলে ক্লাসটা কতক্ষণ হবে এবং কিভাবে হবে। তো তোমরা অবশ্যই একটু বন্ধুদেরকে মেনশন দিবা, বন্ধুদেরকে অবশ্যই মেনশন দিবা, আর ক্লাসটা একটু এনজয় করবা। দেখো, তো আজকের ক্লাসটা আসলেই সুন্দর একটা ক্লাস এবং সুন্দর একটা টপিকস নিয়ে আমরা পড়বো। এই আধুনিক পদার্থবিজ্ঞান আসলে বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য, অর্থাৎ বোর্ড পরীক্ষায় সৃজনশীল কমন পাওয়ার জন্য তোমার কি কি পড়তে হবে এটাও তোমাকে আগে বাইর করতে হবে। তো তুমি যদি এই আধুনিক পদার্থবিজ্ঞানে আপেক্ষিকতা এবং ফটোতড়িৎ ক্রিয়া ভালোভাবে যদি ক্লিয়ার রাখতে পারো, তাহলে বোর্ডে আমি লিখিত দিতে পারি বা আমার কথাটা তুমি রেকর্ড করে রাখতে পারো, বোর্ড পরীক্ষায় এই দুইটা টপিক্সের বাইরে প্রশ্ন আসবে না। আপেক্ষিকতা আর ফটোতড়িৎ ক্রিয়া এই দুইটা টপিক যদি ভালো মতো ক্লিয়ার করতে পারো, তাহলে বোর্ড পরীক্ষায় একটা সৃজনশীল কমন পাওয়া এবং তুমি 10 মার্ক নিশ্চিত করতে পারবা। তো আজকে আমি তোমাকে এই দুইটা টপিক, তোমাদের শর্ট সিলেবাস হওয়ার কারণে কম্পটন ক্রিয়াটা বাদ দিয়ে দিছে। 3টা টপিক ছিল এই অধ্যায়ে, কম্পটন ক্রিয়াটা বাদ হওয়ার কারণে আরো বেশি সহজ হয়ে গেছে এই অধ্যায়টা। তাহলে এখানে 2টা টপিক তোমাকে ভালো করে পড়তে হবে, এক আপেক্ষিকতা, 2 হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া। সো আমি এই 2টা টপিক তোমাকে খুব ভালো করে ক্লিয়ার করাই দিব। তো ভাইয়া দেখো, আমি আপেক্ষিকতা বোঝানোর জন্য বেশ সুন্দর একটা চিত্র আঁকলাম। এটা আমরা যদি বুঝি তাইলে আপেক্ষিকতাটা আমরা ক্লিয়ার করে ফেলতে পারবো। তো এখানে কি হবে আসলে দেখো, এখানে আমি কি করলাম, এখানে ধরো এটা পৃথিবী, হ্যাঁ এটা পৃথিবী, এটা হচ্ছে কি পৃথিবী। আচ্ছা, তো পৃথিবীতে বসে এখানে ধরো সাকিব, এটা ধরো সাকিব, হ্যাঁ সাকিব বলতে এটা ধরো হচ্ছে গিয়ে সাকিব খান, হ্যাঁ এটা হচ্ছে সাকিব খান। আর এই মেয়েটা এটা হচ্ছে গিয়ে ধরো তোমাদের আপু, জয়া আপু, হ্যাঁ সে কোথায় চলে যাচ্ছে, মহাকাশে চলে যাচ্ছে একটা নির্দিষ্ট বেগে, ভি বেগে চলে যাচ্ছে এবং আলোর কাছাকাছি বেগে চলে যাচ্ছে। আলোর কাছাকাছি বেগে সে মহাকাশে চলে যাচ্ছে। পৃথিবীতে বসে সাকিব খান পৃথিবীতে বসে আছে বা দাঁড়ায় আছে। আর এখানে জয়া হাসান কি করছে দেখো, মহাকাশে চলে যাচ্ছে। তাহলে এখানে ভাইয়া আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই মহাকাশযানটা, এই মহাকাশযানটাই হবে এখানে ঘটনা, ঘটনাটাই হবে এই মহাকাশযান। এই মহাকাশযানটা হবে হচ্ছে তোমার ঘটনা, যে ঘটনা হবে এই মহাকাশযান। আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় ক্লিয়ার যে দেখো, আমরা এখানে 3টা জিনিস বের করছি। এক, সাকিব খান সে পৃথিবীতে আছে। দ্বিতীয়ত হচ্ছে জয়া হাসান সে মহাকাশে চলে যাচ্ছে। তৃতীয়ত হচ্ছে এই ঘটনা, এখানে ঘটনাটা কি আসলে, ঘটনা হচ্ছে এই মহাকাশযানটা যেটা মহাকাশে চলে যাচ্ছে, যে মহাকাশযান সেটাই হচ্ছে আমার এখানে ঘটনা। তো তুমি যদি এবার এখানে কে স্থির পর্যবেক্ষক, কে গতিশীল পর্যবেক্ষক, সেটাও তোমাকে যদি বের করতে হয় তাহলে তুমি বের করতে পারবা কিভাবে। তুমি দেখো এই ঘটনাটাকে আসলে, এই যে ঘটনাটা, সেই ঘটনাটাকে এই যে সাকিব খান সে কিন্তু গতিশীল দেখবে। সে কেমন দেখবে ভাইয়া, সে গতিশীল দেখবে, তাই সে হবে আসলে গতিশীল পর্যবেক্ষক, গতিশীল পর্যবেক্ষক। এখানে কয়টা আপেক্ষিকতা আমরা কয়টা পড়বো আসলে, একটা হচ্ছে সময়ের সম্প্রসারণ, একটা হচ্ছে সময়ের সম্প্রসারণ, তাই না? 3টা বিষয়ের আপেক্ষিকতা আমরা পড়বো। একটা হচ্ছে সময়ের সম্প্রসারণ, সময়ের সম্প্রসারণ। দেখো এই ঘটনাটা মানে এই মহাকাশযানটা কোথায় চলে যাচ্ছে, মহাকাশে চলে যাচ্ছে। এই মহাকাশযানটার দিকে যখন সাকিব খান তাকাবে তখন সে কিন্তু এই মহাকাশযানটাকেই গতিশীল দেখবে। তাই এই সাকিব হচ্ছে এখানে গতিশীল পর্যবেক্ষক। আর তোমাদের প্রিয় আপু জয়া হাসান সে ওই ঘটনার মধ্যেই আছে, মানে সে মহাকাশযানের মধ্যেই আছে। তো এই জয়া আপু হবে হচ্ছে গিয়া স্থির, স্থির, স্থির বা হচ্ছে নিশ্চল পর্যবেক্ষক। নিশ্চল পর্যবেক্ষক হবে হচ্ছে এই জয়া হাসান, নিশ্চল পর্যবেক্ষক হবে এই জয়া হাসান, স্থির বা নিশ্চল পর্যবেক্ষক। এটার আরো একটা এক্সাম্পল হইতে পারে, তুমি ধরো একটা বাসের মানে রাস্তায় দাঁড়ায় আছো, তোমার এক বন্ধু কি করছে, একটা বাইক নিয়ে চলে যাচ্ছে, তুমি ওই বাইকটা হবে তোমার জন্য ঘটনা।
তুমি ওই বাইকটাকে কি দেখবা? গতিশীল দেখবা। তাই তুমি হবে এখানে গতিশীল পর্যবেক্ষক, আর বাইক যে চালাচ্ছে সে হবে স্থির পর্যবেক্ষক। আরো ক্লিয়ার করে দিচ্ছি আমি তোমাকে। তোমার এক বন্ধু ধরো ট্রেনের মধ্যে আছে, তুমি রাস্তার পাশ থেকে দাঁড়িয়ে তোমার বন্ধুকে দেখতেছো, তুমি হবে এখানে গতিশীল পর্যবেক্ষক। কেন? কারণ তুমি দেখতেছো ঘটনাটা চলে যাচ্ছে, মানে গতিশীল হয়ে গেছে, সো তুমি হবে এখানে গতিশীল পর্যবেক্ষক। আর তোমার বন্ধু যে ট্রেনের মধ্যে আছে সে ওই ট্রেনটাকে স্থির দেখবে। ট্রেনের মধ্যে আছে আরেকজন ট্রেনের বন্ধু থাকলে তাকে কিন্তু সেই স্থির দেখবে। তাহলে তোমার বন্ধু হবে ওই ট্রেনের সাপেক্ষে স্থির পর্যবেক্ষক। তো আমাদেরকে কোনটা আসলে গতিশীল পর্যবেক্ষক, কোনটা স্থির পর্যবেক্ষক সেটা তোমাকে বুঝতে হবে। সো আমরা বুঝে ফেলছি আসলে এই ঘটনা যদি রকেটটা হয় তাহলে এই ঘটনার সাপেক্ষে সাকিব হবে গতিশীল পর্যবেক্ষক, কারণ সাকিব এই প্লেনটাকে বা এই মহাকাশ যানটাকে গতিশীল দেখতেছে, সো সে হচ্ছে গতিশীল পর্যবেক্ষক। আর এই যে মহাকাশ যানে জয়া আপু বসে আছে সে হচ্ছে স্থির পর্যবেক্ষক। কেন? সে এই ঘটনাটাকে আসলে স্থির দেখতেছে। তো বিজ্ঞানী আইনস্টাইনের মতে গতিশীল পর্যবেক্ষকের যে টাইমটা গণনা করবে, মানে গতিশীল পর্যবেক্ষক যে টাইমটা গণনা করবে সেটাকে আমরা ধরবো হচ্ছে গিয়া টি, এটাকে আমরা ধরবো টি। আর স্থির পর্যবেক্ষক যে সময়টা গণনা করবে সেটাকে আমরা ধরবো হচ্ছে গিয়া টি নট। তো বিজ্ঞানী আইনস্টাইনের মতে গতিশীল পর্যবেক্ষকের সময়ের যে মান সেটা স্থির পর্যবেক্ষকের চেয়ে বেশি বলে মনে হয়। অর্থাৎ এই গতিশীল পর্যবেক্ষকের যে সময় সেটা স্থির পর্যবেক্ষকের সময়ের চেয়ে বেশি বলে মনে হয়। সেই ঘটনাটা আমি তোমাকে একটু বাংলা ভাষায় আসলে বুঝাই দিই। এটা তুমি এই অধ্যায়টা আসলে ফিল করে পড়বা, তাইলে দেখবা যে অনেক সহজে তুমি জিনিসটা বুঝতে পারবা। কেমন আমি বলি, ধরো সাকিব খান জয়া হাসানের জন্য অপেক্ষা করতেছে। জয়া হাসান মহাকাশে ভ্রমণ করছে ধরো 4 বছর, কিন্তু সাকিব খান কি করতেছে? পৃথিবীতে বসে জয়া হাসানের জন্য অপেক্ষা করতেছে। তাহলে সাকিব খানের কাছে ওই জয়া হাসানের মহাকাশ ভ্রমণকালটা অনেক বেশি বলে মনে হবে। তোমার এক বন্ধু তোমাকে বলছে, বন্ধু একটু দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। তোমার বন্ধুর কাছে মনে হবে ওই 5 মিনিটেই সে আসতেছে, কিন্তু তোমার কাছে মনে হবে সে 5 মিনিটটাই অনেক বেশি সময় বলে মনে হবে। তার মানে গতিশীল পর্যবেক্ষক যেটা পরিমাপ করবে সময় সেটা স্থির পর্যবেক্ষকের সময়ের চেয়ে বেশি হয়, তাই এটাকে বলা হয় সময়ের সম্প্রসারণ। আজকে আমি যেহেতু এক ক্লাসে অধ্যায়টা শেষ করব, সো আমি অনেক শর্টকাট মেথডে এটা তোমাকে বুঝাবো, যাতে তুমি বোর্ড পরীক্ষায় একটা সৃজনশীল আসলে এই টি আর টি নটের কনফিউশনগুলো দূর করতে পারো। আপেক্ষিকতা থেকে প্রশ্ন আসলেই তুমি খুব কনফিডেন্সের সাথে তুমি উত্তর করতে পারো। তো তোমাকে আমি ডিটেইলস না, যতটুকু আমাদের দরকার, যতটুকু জানলেই আমি বোর্ডে একটা সৃজনশীল অ্যান্সার করতে পারবো, ততটুকুই আমি তোমাকে আজকে পড়াবো। তো তোমাকে একটু মনোযোগ দিতে হবে শুধুমাত্র। তাইলে এখানে কোনটা স্থির পর্যবেক্ষক কোনটা গতিশীল পর্যবেক্ষক সেটা আমরা জানি। সো এখানে টি এর বের করার সূত্র হচ্ছে টি ইকুয়াল টু টি নট রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এত স্কয়ার। এটাই হচ্ছে গিয়া টি এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ স্থির পর্যবেক্ষক ও গতিশীল পর্যবেক্ষকের সময়ের মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা আসলে তোমাদের মনে রাখতে হবে আর কি। এটা তোমাকে একটু মনে রাখতে হবে, মানে জাস্ট এই সম্পর্কটুকু মনে রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে ভাইয়া ভরের সম্প্রসারণ। ভরের সম্প্রসারণ, ভরের সম্প্রসারণ, ঠিক আছে। দ্বিতীয় টপিকটা হচ্ছে ভরের সম্প্রসারণ। কেমন আসলে, ধরো এই মহাকাশযানের প্রকৃত যে ভর সেটাকেই আমরা ধরলাম হচ্ছে গিয়া কত? প্রকৃত ভর। এই মহাকাশযানের প্রকৃত ভর, খেয়াল করো ভরের সম্প্রসারণটা আসলে কি সেটা একটু দেখো। ধরো এই মহাকাশযানের প্রকৃত ভর হচ্ছে গিয়া এম নট, আর সাকিব খান পৃথিবীতে বসে যেটা পরিমাপ করবে সেটা হচ্ছে গিয়া এম। এখানে আমরা আরেকটা লাইন তোমাকে আমি অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে প্রকৃত মান গুলা হবে হচ্ছে গিয়ে এটা প্রকৃত মান, প্রকৃত যে মান সেটা হবে এই মানগুলা,
আর আপেক্ষিক যে মান, আপেক্ষিক মান হবে হচ্ছে এগুলা, যে আপেক্ষিক মান। তাহলে আরো বেশি তুমি ক্লিয়ার করতে পারবা যে এগুলো হচ্ছে আপেক্ষিক মান। হ্যাঁ, আপেক্ষিক মান। তো ধরো এই মহাকাশযানের ভর হচ্ছে ধরো 100 কেজি, তাহলে জয়া হাসানের কাছে ওই মহাকাশযানের ভর 100 কেজি বলেই মনে হবে। কিন্তু সাকিব খানের কাছে, যে পৃথিবীতে বসে আসলে অপেক্ষা করতেছে, তার কাছে এই মহাকাশযানের ভরটা অনেক বেশি বলে আসলে মনে হবে, যেটাকে আমরা বলি আসলে স্থির পর্যবেক্ষকের তুলনায় গতিশীল পর্যবেক্ষকের ভরের সম্প্রসারণ। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এম গ্রেটার দেন হচ্ছে এম নট, অর্থাৎ স্থির পর্যবেক্ষকের পরিমাপকৃত যে ভর সেটা হবে এম নট, গতিশীল পর্যবেক্ষকের পরিমাপকৃত যে ভর সেটা হবে হচ্ছে গিয়া এম। এখান থেকে আমরা বলতে পারি এম গ্রেটার দেন এম নট হয়, অর্থাৎ স্থির পর্যবেক্ষকের ভরের তুলনায় গতিশীল পর্যবেক্ষকের ভরটা অনেক বেশি বলে মনে হয়। সো এখানে যে সূত্রটা তোমাকে মনে রাখতে হবে, এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এত স্কয়ার। এটাই হবে হচ্ছে তোমার ভরের সম্প্রসারণের সূত্র, এটাই হবে তোমার ভরের সম্প্রসারণ সূত্র। তোমাকে তাহলে এই দুটা সূত্র মনে রাখতে হবে। 3 নম্বর যেটা আছে ভাইয়া, সেটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। এটাকে আমরা বলবো হচ্ছে আসলে দৈর্ঘ্য সংকোচন। 3 নম্বরে যে আপেক্ষিকতাটা আসলে আসে, দৈর্ঘ্য সংকোচন, সেটা একটু তুমি দেখো। ধরো এই মহাকাশযান, যে মহাকাশযানটা নিয়ে আমরা কথা বলতেছি, সেই মহাকাশযানের রিয়েল যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে এল নট, মানে এই মহাকাশযানের দৈর্ঘ্য হচ্ছে এল নট। এখন জয়া হাসান ওই মহাকাশযানের মধ্যেই আছে, মানে এই যে তুমি হচ্ছে গিয়ে মহাকাশযানটা দেখতেছো সেই মহাকাশযানের মধ্যেই আছে। তাহলে জয়া হাসানের কাছে এই মহাকাশযানের দৈর্ঘ্য যতটুকু, সে কিন্তু ঠিক ততটুকুই দেখবে। কিন্তু পৃথিবীতে বসে সাকিব খান যদি ওই মহাকাশযানের দিকে তাকায়, তাহলে সে এই মহাকাশযানের দৈর্ঘ্যটাকে ছোট দেখবে। কিন্তু তুমি যদি একটা প্লেনের দিকে তাকাও, তুমি দেখবা যে ওই প্লেনটা খুবই ছোট, মানে ক্ষুদ্র একটা প্লেন, কিন্তু ওই প্লেনের মধ্যে যে আছে সে কিন্তু ওই প্লেনটাকে বিশাল দেখবে। সো পৃথিবীতে বসে যে গতিশীল পর্যবেক্ষক আছে, তার যে পরিমাপকৃত দৈর্ঘ্য সেটাকে আমরা এল ধরবো, আর মহাকাশযানের মধ্যে যে আছে সে যে দৈর্ঘ্যটা পরিমাপ করবে সেটাকে আমরা ধরবো হচ্ছে এল নট। তো এখানে দৈর্ঘ্যের সংকোচন ঘটে। কিরকম দৈর্ঘ্যের সংকোচন? এল এর যে মানটা সেটার সে এল নট এর মানের বেশি হয়, অর্থাৎ স্থির পর্যবেক্ষকের দৈর্ঘ্যটা গতিশীল পর্যবেক্ষকের চেয়ে বেশি হয়। মানে হচ্ছে গতিশীল পর্যবেক্ষকের কাছে দৈর্ঘ্যটা কম বলে মনে হয়। তাই দুই ক্ষেত্রে সময় এবং ভরের সম্প্রসারণ ঘটলেও দৈর্ঘ্যের কিন্তু এখানে কি ঘটবে? সংকোচন ঘটবে। তাহলে এখানে সূত্র যেটা মনে রাখতে হবে তোমার, সেটা হচ্ছে এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এত হোল স্কয়ার। এই সূত্রটা তোমাকে এখানে মনে রাখতে হবে। যেহেতু রিভিশন ক্লাস, তাই যতটুকু তোমার দরকার আসলে ঠিক ততটুকুই আমি পড়াচ্ছি, তো তোমাকে বুঝতে হবে। এখন দেখো, এখন আমরা যেটা করব আসলে সেটা হচ্ছে ভর শক্তির একটা সম্পর্ক তৈরি করব। যে সম্পর্ক ভাইয়া, ভর শক্তির সম্পর্ক। ভর শক্তির সম্পর্ক যেটা আমাদের কাজে লাগবে একটু পরে, ম্যাথ করতে গিয়ে আমাদের কাজে লাগবে। দেখো ভর শক্তির সম্পর্কটা কি? শক্তি বলতে আইনস্টাইনের যে প্রমাণ সেটা হচ্ছে ই ইকুয়াল টু হচ্ছে গিয়া ভাইয়া এমসি স্কয়ার। ইকুয়াল টু এমসি স্কয়ার, ইকুয়াল টু যদি এমসি স্কয়ার হয় মানে গতিশীল যে ভর আর কি, গতিশীল ভর ইকুয়াল টু হচ্ছে এম, গতিশীল ভর এম। তাহলে গতিশীল অবস্থায় তার যে শক্তিটা, সেই শক্তির পরিমাণ ইকুয়াল টু হচ্ছে এমসি স্কয়ার। ভর, গতিশীল ভর ইনটু হচ্ছে আলোর বেগ স্কয়ার হবে। তা আমরা যদি আবার শক্তির হিসাব দেখতে যাই, মোট শক্তি, মোট শক্তি মানে কয়টা শক্তি থাকবে? একটা হচ্ছে স্থির অবস্থায় শক্তি, আর একটা হচ্ছে গতি শক্তি। এই দুইটা মিলেই মোট শক্তি পাওয়া যায়। তাহলে এখন বলো, এই ই মানে কি জানি আমরা? ই মানে হচ্ছে এমসি স্কয়ার, আর স্থির অবস্থায় শক্তি মানে হচ্ছে ভাইয়া এম নট সি স্কয়ার। ওই যে 9-10 আমরা যেভাবে ছোটবেলায় পড়ছিলাম
যে যান্ত্রিক শক্তি মানে একটা বিভব শক্তি আর একটা গতি শক্তি। আর এক্ষেত্রে আমরা আপেক্ষিকতায় এসে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মোট শক্তি মানে একটা স্থির অবস্থায় শক্তি আর একটা গতি শক্তি, বা এভাবেও মনে রাখতে পারো যে মোট শক্তি মানে গতিশীল অবস্থায় মোট শক্তি মানে স্থির অবস্থায় শক্তি বা নিশ্চল অবস্থায় শক্তি এবং গতিশক্তির সমষ্টি। তো এখানে আমরা লিখতে পারি ইকে লিখতে পারি। তো ভাইয়া ইকে ইকুয়ালটা আসলে কত হবে? গতি শক্তি ইকুয়ালটা হবে, এটাকে এই পাশে পাঠাই দাও, এম মাইনাস এম নট সি স্কয়ারে হবে হচ্ছে গতিশীল অবস্থায় আইনস্টাইনের শক্তি। এই যে দেখো, এতটুকু তোমাকে একটু মনে রাখতে হবে। এগুলা মনে থাকবে কিনা আমাকে একটু বলো, যে বুঝতে পারছো কিনা, মানে কোনটা টি নট হবে। শান্ত আহমেদ এবার এইচএসসি 23-এর খুবই ভালো পারফর্মার, আসলে সব জায়গায় চান্স পাইছে পোলাটা, খুবই মেধাবী একটা পোলা, ডিআরএমসির খুবই মেধাবী একটা ছেলে। শান্ত, দোয়া রইল শান্ত, দেখা হবে তোমার সাথে গ্র্যান্ড সেলিব্রেশনে ইনশাল্লাহ। তো বুঝতে পারছো কিনা জয়া হাসান আর সাকিব খানের ভাই আসলে পোলাপাইন তো ক্লাস করে না মাহাদি ভাই, খুবই কষ্ট লাগে। ক্লাস তো নিউটনীয় বলবিদ্যা শেষ করলাম, এখন হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের মহারিভিশনের চলতেছে ক্লাস, কিন্তু পোলাপাইন ক্লাস করে না আসলে। বুঝতে পারছো কিনা আপেক্ষিকতা ক্লিয়ার কিনা, যে জয়া হাসান আর সাকিব খানের যে গল্প সেটা ক্লিয়ার কিনা। যে রনি ভাই চলে আসছে আমাদের কেমিস্ট্রির স্বনামধন্য টিচার, প্রাণপ্রিয় রনি ভাই। আচ্ছা, আপেক্ষিকতা ক্লিয়ার কিনা এখানে ভাই? রনি ভাই আসলে আপনি এত সেরা লেভেলের ক্লাস নেন, মাহাদি ভাই এত সেরা লেভেলের ক্লাস নেন আমাদের ডিএলসিতে, বাট দেয়ার ইজ নো প্রমোশন, মানে পোলাপাইন ক্লাস করে না, আসলে ফ্রি জিনিসের মূল্য দেয় না, বিষয়টা এরকম হয়ে গেছে। আপেক্ষিকতা ক্লিয়ার কিনা অর্থাৎ হচ্ছে গিয়া সাকিব খান এবং জয়া হাসানের গল্পটা ক্লিয়ার কিনা। আমি বারবার রেফারেন্স হিসেবে আসলে এটাই টানবো, সো এটা একটু দেখো বুঝতে পারছো কিনা। এখানে মাত্র 3টা সূত্র তোমার একটু মনে রাখতে হচ্ছে, ঠিক আছে ভাইয়া? আই নট এল নট ছোট হবে না, হ্যাঁ এল নট ছোট হবে না কেন? এল নট ছোট হবে না তো, ধরো তুমি একটা মহাকাশ যানে অর্থাৎ একটা প্লেনে একজন ব্যক্তি আছে, সে তো প্লেনের দৈর্ঘ্যটা কি দেখবে বলো? বড় দেখবে। তুমি যদি প্লেন থেকে থাকাও, প্লেনের দিকে থাকাও, তাহলে তুমি কিন্তু ওই প্লেনের দৈর্ঘ্যটাকে একটু কম দেখবে, ছোট দেখবে। মানে এই পৃথিবীতে যে সাকিব খান বসে আছে সেই কিন্তু ওই ঘটনাটার দৈর্ঘ্যটা মানে ওই মহাকাশযানের দৈর্ঘ্যটাই কম দেখবে। তাই এল এর ভ্যালুটা কিন্তু এখানে কত হবে বলো? এল এর ভ্যালু কম হবে, এল নট এর ভ্যালুটা বেশি হবে। এই জন্যই তো বলছে এটা হচ্ছে গিয়া দৈর্ঘ্যের, এই জন্যই বলছে এটা হচ্ছে দৈর্ঘ্যের সংকোচন, ঠিক আছে? তো আমার মনে হয় এই এক্সাম্পলটা যদি তুমি মনে রাখো তাহলে এই আপেক্ষিকতা নিয়ে তোমার আর আসলে প্রবলেম হবে না। যদি এই এক্সাম্পলটা মনে রাখতে পারো তাহলে এই আপেক্ষিকতা তোমার আসলে প্রবলেম হওয়ার কথা না। সো অবশ্যই তুমি এই এক্সাম্পলটাই মনে রাখবা। এন্ড গেম ক্লাসটা না 2টা ক্লাস, হ্যাঁ এটা ক্লিয়ার। আমি কি এখন নেক্সট টপিকসের দিকে যেতে পারি? এটা ক্লিয়ার? নাজমুল হক লিখছে ক্লিয়ার, ধন্যবাদ। লিখন সরকার ভাইয়া বুঝতে পারছো? লিখন সরকার আমার বিজ্ঞান কলেজের ছোট ভাই, ক্লাস স্টুডেন্ট, বুঝতে পারছো লিখন সরকার? আচ্ছা, এখন নেক্সট হচ্ছে ভাইয়া আমি এখন যেটাতে আসলে যাব সেটা হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া, যেটার জন্য আসলে আইনস্টাইন নোবেল প্রাইজ পাইছিল। এই ফটো তড়িৎ ক্রিয়ার ইফেক্টটা আমরা কোথায় দেখতে পাই? ফটো তড়িৎ ক্রিয়া কিন্তু আমরা সৌরবিদ্যুতে দেখতে পাই, তাই না? অর্থাৎ সূর্যের আলো, ফটো মানে হচ্ছে গা ভাইয়া আলো, আর তড়িৎ মানে তো বুঝছোই বিদ্যুৎ, অর্থাৎ আলোর সাহায্যে আমরা কিভাবে বিদ্যুৎ তৈরি করতে পারি সেটা। তো এখানে ম্যাক্স প্লাঙ্কের একটু আমাদের সাপোর্ট নিতে হবে। ম্যাক্স প্লাঙ্ক বলছে ভাইয়া যে সেটা হচ্ছে একটা ফোটন, আমরা যদি আলোর ফোটন হচ্ছে জানোই আলোর ক্ষুদ্রতম কণিকা, তাই না? আলোর ক্ষুদ্রতম কণিকা, এটা আমরা জানি। আলোর ক্ষুদ্রতম কণিকা হচ্ছে গা ফোটন, ক্ষুদ্রতম কণিকা। একটা ফোটন এর শক্তির যে পরিমাণ সেটা আমরা জানি ভাইয়া, সেটা হচ্ছে hf এর সমান, বা আমরা লিখতে পারি hc ডিভাইডেড বাই ল্যামডা। আলোর একটা ফোটনের শক্তির পরিমাণ, ম্যাক্স প্লাঙ্ক বলছে আলোর একটা ফোটনের শক্তির পরিমাণ হচ্ছে ইকুয়াল টু hf, বা ইকুয়াল টু আমরা বলতে পারি hc ডিভাইডেড বাই ল্যামডা আমরা বলতে পারি। মানে আলোর একটা ফোটনের শক্তি কতটুকু আসলে,
এইচ এফ বা এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা আমরা বলতে পারি। আচ্ছা, এটা আমি একটু আলাদা করে বক্স করলাম যে আলোর একটা ফোটনের শক্তির পরিমাণ আসলে কতটুকু হবে সেটা আমি আলাদা করে বক্স করলাম। এখন দেখো এই যে ধাতব দণ্ড নিলাম, এই যে ধাতব দণ্ডের মধ্যে কি আছে ভাইয়া? ইলেকট্রন আছে, তাই না? এই ধাতব দণ্ডটার মধ্যে ইলেকট্রন আছে। এই ইলেকট্রন গুলা একটা নির্দিষ্ট বন্ধনে আবদ্ধ আছে, যেটাকে আমরা ডাব্লিউ নট বলতে পারি। এটাকে বলা হয় কার্যপেক্ষক। তোমাদের বইয়ের ভাষায় বলবে কার্যপেক্ষক, এটাকে বলে কার্যপেক্ষক বলে। বাট আমি এটাকে অন্য নামে ডাকতে পারি। অন্য নাম হচ্ছে এই যে ইলেকট্রন গুলা আছে একটা ধাতব দণ্ড। এটা কি দণ্ড ভাইয়া? এটা একটা তো ধাতব দণ্ড, তাই না? এটা হচ্ছে ধাতব দণ্ড, এটা একটা ধাতব দণ্ড। এই ধাতব দণ্ডের মধ্যে কি আছে? এই যে মুক্ত এইখানে ইলেকট্রন আছে, এই ইলেকট্রন গুলা একটা নির্দিষ্ট শক্তির মাধ্যমে আবদ্ধ থাকে। তাইলে এই ডাব্লিউ নটের পরিচয় হচ্ছে কার্যপেক্ষক, বা আরেকটা পরিচয় আমরা বলতে পারি সেটা হচ্ছে বন্ধন ভাঙতে মোট শক্তি। এটা বলতে পারো বন্ধন ভাঙতে। বন্ধন কেমনে লিখবো রে? কার্যপেক্ষক ভা বন্ধন ভাঙতে, মানে এই যে ইলেকট্রন গুলা আছে ভাইয়া, এই ইলেকট্রন গুলার বন্ধন ভাঙতে শক্তি কতটুকু থাকবে সেটাও আমরা বলতে পারি। এখন এই শক্তি মানে আমাদেরকে বলছে ইকুয়াল টু এইচ এফ বা ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে ভাইয়া এই ডাব্লিউ নট কে এভাবেও লিখতে পারি যে ডাব্লিউ নট ইকুয়াল টু এইচ এফ এর জায়গায় এফ নট লিখতে পারি, বা এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নট লিখতে পারি। এখন এই এফ নট এর পরিচয়টা কি? আসলে এই এফ নট এর পরিচয় হচ্ছে ন্যূনতম কম্পাঙ্ক। এফ নট এর পরিচয় হচ্ছে ন্যূনতম কম্পাঙ্ক। ন্যূনতম কম্পাঙ্ক বলতে পারি। অর্থাৎ এই যে ইলেকট্রন গুলো এই ধাতব দণ্ডের মধ্যে আবদ্ধ আছে, তাদের ন্যূনতম কতটুকু কম্পাঙ্কের শক্তি দ্বারা আসলে আঘাত করতে হবে সেই পরিমাণটুকু। তাহলে এটাকে বলতে পারি ন্যূনতম কম্পাঙ্ক বা সূচন কম্পাঙ্ক বলতে পারি। ন্যূনতম কম্পাঙ্ক বা আমরা বলতে পারি সূচন কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্ক আমরা এটাকে বলতে পারি। ন্যূনতম কম্পাঙ্ক বা সূচন কম্পাঙ্ক আমরা বলতে পারি। এখন ভাইয়া ধরো আলোর একটা ফোটন এসে এভাবে এসে ধরো একে আঘাত করলো, তাহলে এই যে ফোটনটা আসতেছে তার একটা কম্পাঙ্ক আছে। এটা হচ্ছে, এটাকে আমরা বলতে পারি আপতিত ফোটন। মানে একটা ফোটন এসে এই দণ্ডটাকে আঘাত করবে, তাহলে এই আপতিত যে ফোটন সেটার কম্পাঙ্ককে বললাম এফ, এবং তরঙ্গদৈর্ঘ্যকে ধরলাম আমি হচ্ছে গিয়ে ল্যামডা। তাহলে এখন যদি আমি তোমাকে বলি ভাইয়া এই আপতিত যে ফোটনটা আসতেছে তার শক্তির পরিমাণ কতটুকু? তার শক্তির পরিমাণ হবে ইকুয়াল টু এইচ এফ, বা আমরা বলতে পারি ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা বলতে পারি। এখন তোমাকে আমি একটা যোগ বিয়োগ শিখাবো। আসলে কি শিখাবো ভাইয়া? একটা যোগ বিয়োগ শিখাবো, যাতে এই জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যায়। যে এটা যোগ বিয়োগ তোমাকে আমি শিখাবো যাতে এই জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যায়। দেখো যোগ বিয়োগটা কেমন। আসলে যোগ বিয়োগটা হচ্ছে, ধরো তোমার কাছে একটা ফোটন আসতেছে 100 জুল শক্তি নিয়ে আঘাত করতে। কত জুল? 100 জুল। আর এই যে এখানে ইলেকট্রন গুলো আছে এখানে ধরো তারা 80 জুল শক্তির বন্ধনে আবদ্ধ আছে। তার মানে এখানে দেখো এই যে ইলেকট্রন গুলো এখানে আছে তারা কত জুল শক্তি নিয়ে, দেখো তাদের মধ্যবর্তী শক্তির যে পরিমাণ বা রেঞ্জ, একটা নির্দিষ্ট বন্ধনে আবদ্ধ আছে, তাদের শক্তির যে রেঞ্জ সেটা ধরো 80 জুল। বাট এই ফোটনটা, যেই ফোটনটা নিয়ে আমরা কথা বলতেছি, সেই ফোটনটা এখানে এসে আঘাত করতেছে 100 জুল শক্তি নিয়ে। তার মানে ভাইয়া এই 100 জুল শক্তির 80 জুল শক্তি খরচ হয়ে যাবে এই বন্ধনের ইলেকট্রন গুলাকে ভাঙতে। তারপর এখান থেকে এই ইলেকট্রন গুলা এখানে বের হবে। বের হওয়ার পর বাকি শক্তি নিয়ে এদিকে একটা নির্দিষ্ট বেগে গতিশীল হবে, এদিকে গতিশীল হবে। কেন আসলে গতিশীল হবে? কারণ দেখো এটা নেগেটিভ দণ্ড, এটা হচ্ছে পজিটিভ দণ্ড। অর্থাৎ এই দণ্ডটার সাথে ব্যাটারি, একটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত কানেক্ট করাইছি, তাই এটা নেগেটিভ দণ্ড হয়ে যাবে, আর এই দণ্ডটা হচ্ছে গিয়া পজিটিভ দণ্ড হয়ে যাবে। তখন এই যে ইলেকট্রন গুলা, এদের পরিচয় হচ্ছে আসলে ফোটো ইলেকট্রন। এদের পরিচয় কি ভাইয়া? এদের পরিচয় হচ্ছে আসলে ফোটো ইলেকট্রন। এদের পরিচয় হচ্ছে আসলে ফোটো ইলেকট্রন। এই ফোটো ইলেকট্রনটা একটা নির্দিষ্ট শক্তি বা গতি শক্তি বলতে পারে। কত জুল গতি শক্তি ভাইয়া? 20 জুল গতি শক্তি নিয়ে তারা এদিকে এই দণ্ডের মধ্যে এসে কোথায় জমা হবে? ব্যাটারির মধ্যে জমা হবে। তার মানে আমি ফোটনের সাহায্যে
মানে আলোর ক্ষুদ্রতম কণিকার সাহায্যে একটা দণ্ড থেকে ইলেকট্রন বের করে তাকে ব্যাটারি পর্যন্ত নিয়ে আসতে পারতেছি। তার মানে হচ্ছে চার্জের একটা প্রবাহ আমি এখানে ক্রিয়েট করতে পারি, তাই এটাকে বলা হয় আসলে ফটোতড়িৎ ক্রিয়া। আলোর সাহায্যে বিদ্যুৎ তৈরি করা, সেটাই কিন্তু আসলে ফটোতড়িৎ ক্রিয়া। এটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, ফটোতড়িৎ ক্রিয়ার কনসেপ্টটা ক্লিয়ার কিনা, যে আলোর সাহায্যে যে আমরা বিদ্যুৎ তৈরি করতেছি এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো। ফটোতড়িৎ ক্রিয়া বা আলোর সাহায্যে বিদ্যুৎ তৈরি করার কনসেপ্টটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। ক্লিয়ার? এটা ফটোতড়িৎ ক্রিয়ার কনসেপ্টটা ক্লিয়ার? ফটোতড়িৎ ক্রিয়ার কনসেপ্টটা ক্লিয়ার কিনা, অর্থাৎ আলোর সাহায্যে যে আমরা বিদ্যুৎ তৈরি করতেছি সেই কনসেপ্টটা ক্লিয়ার কিনা। এখন আমরা এখান থেকে একটা ইকুয়েশন আসলে দাঁড় করাইতে পারি। কেমন ইকুয়েশন হইতে পারে সেটা তুমি দেখো। এর কোয়াইট সিম্পল যে ইকুয়েশনটা কেমন হবে। দেখো এখানে আমি যে শক্তিটা আসলে ইউজ করতেছি, দেখো এই ফোটনটা যে শক্তিটা দিয়ে আসতেছে, ফোটনের যে শক্তিটা, সেই শক্তিটা কয়টা কাজে ব্যবহৃত হচ্ছে? দেখো ভাইয়া, সে 100 জুল শক্তি নিয়ে এসে এখানে আঘাত করছে, তার এই শক্তির 80 জুল শক্তি খরচ হয়ে যাচ্ছে ধরো এই দণ্ডের বন্ধনগুলা ভাঙতে, মানে যেটাকে আমরা বলতেছি আসলে কার্যপেক্ষক, এই বন্ধন ভাঙতে এখানের শক্তিটুকু নষ্ট হয়ে যাচ্ছে 80 জুল। বাকি 20 জুল শক্তি নিয়ে এই ফটো ইলেকট্রনগুলা এদিকে গতিশীল হচ্ছে। তার মানে 100 জুল শক্তি কোথায় খরচ হয়? একটা হচ্ছে বন্ধন ভাঙতে খরচ হবে, আর একটা হচ্ছে ইলেকট্রনটাকে গতিশীল করতে খরচ হবে। হ্যাঁ, আপেক্ষিকতাটা আমি আরেকটু আলোচনা করব, আমাদের আসলে ম্যাথ করতে করতেই আমি এটা একটু বুঝাই দিই, তারপর আপেক্ষিকতাটা আমি তোমার জন্য আরেকবার আলোচনা করব। আচ্ছা, তার মানে এই ফটো ইলেকট্রন যেটা আসতেছে ভাইয়া, তার যে শক্তিটা ছিল সেই শক্তিটা দুইটা কাজে ব্যবহৃত হয়। একটা হচ্ছে বন্ধন ভাঙতে, মানে এই দণ্ডের বন্ধনটুকু ভেঙে ফেলতে, আর বন্ধন ভাঙার পর অবশিষ্ট যে শক্তিটা থাকবে সেই শক্তিটা নিয়ে, সেই গতি শক্তিটুকু নিয়ে ইলেকট্রনটা গতিশীল হয়ে কোথায় আসবে? এই যে পজিটিভ দণ্ডে আসবে। এই দণ্ডে এসে তারপর এই ব্যাটারিতে এসে বিভব জমা করবে। তো আমরা এখান থেকে লিখতে পারি ই ইকুয়ালটা আমরা জানি এইচএফ ইকুয়াল টু এইচএফ নট, ই কে মানে আমরা লিখতে পারি ভাইয়া হাফ এমবিএ স্কয়ার লিখতে পারি, বা এটাকে এভাবেও লিখতে পারি ভাইয়া এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু, কেন আমরা ছোটবেলায় পড়ছিলাম সি ইকুয়াল টু আসলে এফ ল্যামডা, তো এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নট প্লাস হাফ এমবিএ স্কয়ার আমরা লিখতে পারি। ঠিক আছে, এটাকে বি ম্যাক্সও বলা হয়, বি ম্যাক্স স্কয়ার লিখতে পারি। এটাই হবে আমাদের, দেখো এটাই আমাদের আসলে ফটোতড়িৎ ক্রিয়ার জন্য বিখ্যাত একটা সূত্র। হ্যাঁ, এটাই হবে ফটোতড়িৎ ক্রিয়ার জন্য বিখ্যাত একটা সূত্র। তো আশা করি তোমার এটা মনে থাকবে, এবং এই সূত্র দিয়ে আমরা আসলে ম্যাথ করব। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। এখন এখানে কিছু আমরা শর্ত ক্রিয়েট করতে পারি ফটোতড়িৎ ক্রিয়ার এই কনসেপ্টটার জন্য। আমরা এখানে কিছু শর্ত ক্রিয়েট করতে পারি। কি এমন শর্ত এখানে ক্রিয়েট করা যায় সেটা তুমি দেখো। যদি ভাই আমি তোমাকে বলি যে ই এর মানটা, মানে যেই ফোটনটা এসে আঘাত করতেছে তার যে শক্তির যে মানটা, সেটা যদি ডাব্লিউ নট এর চেয়ে বেশি হয়, তাইলে আমরা বলতে পারি, দেখো ই এর মান আমি ধরলাম এখানে 100 জুল, ডাব্লিউ নট মানে হচ্ছে বন্ধন ভাঙতে শক্তি খরচ হবে সেটাকে ধরলাম 80 জুল। তাইলে তুমি দেখো আমরা এখানে কি বলতে পারি, আমরা বলতে পারি এখানে ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে। কি বলতে পারি? ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে, ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে, এবং আবার বলতে পারি ইলেকট্রনটা গতিশীল হবে। ইলেকট্রন, ফটো ইলেকট্রন যেটা, সেটা কিন্তু গতিশীল হওয়ার জন্য এক্সট্রা কিছু শক্তি পাবে। তো বলতে পারি ফটো ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে গতিশীল হবে, সেটা আমরা বলতে পারি যে ইলেকট্রনটা গতিশীল হবে। আচ্ছা, যদি এরকম কন্ডিশন হয় যে ভাইয়া ই আর ডাব্লিউ নট পরস্পর সমান, তার মানে তুমি যদি এমন হও যে ধরো যতটুকু পড়তেছ ততটুকুই ভুলে যাচ্ছ, তাহলে তোমার আসলে ওই শক্তিটুকু নাই। মানে জিনিসটা এরকম, ধরো এই দণ্ডের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে তাদের বন্ধন ভাঙতে যতটুকু শক্তি দরকার, ঠিক ততটুকু শক্তি নিয়ে যদি আঘাত করে তাহলে বন্ধন ভেঙে যাবে, এখান থেকে মুক্ত ইলেকট্রন বের হবে, কিন্তু ইলেকট্রনটার গতিশীল হওয়ার শক্তিটুকু আর অবশিষ্ট থাকবে না। অর্থাৎ ই এর ভ্যালুটা কি হয়ে যাবে বলো? শূন্য হবে। তখন আমরা বলতে পারি ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে। কি ঘটবে ভাইয়া? ফটোতড়িৎ
ক্রিয়া ঘটবে, পটুতড়িৎ ক্রিয়া ঘটবে, কিন্তু ইলেকট্রন গতিশীল হবে না। কিন্তু কি হবে না বলো? কিন্তু ইলেকট্রন গতিশীল হবে না, ইলেকট্রন গতিশীল হবে না, এটা আমরা বলতে পারি যে ইলেকট্রন গতিশীল হবে না। ঠিক আছে? আর যদি উল্টা ঘটনাটা ঘটে, অর্থাৎ আমি যদি আবার তোমাকে বলি যে ভাইয়া ই এর মানটার সে এভাবেও লিখতে পারো যে ধরো ডাব্লিউ নটের যে মানটা সেটার সে ই এর মানটা বেশি, অর্থাৎ তোমার যে পরিমাণ ভাঙতে শক্তি দরকার তার সে যদি কম শক্তি নিয়ে আঘাত করে, তাইলে তো আমরা বলতে পারি যে ফটোতড়িৎ ক্রিয়াই ঘটবে না। আসলে কি ঘটবে না? ফটোতড়িৎ ক্রিয়া আসলে ঘটবে না, এটা আমরা বলতে পারি ফটোতড়িৎ ক্রিয়া আসলে ঘটবে না, ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে না। ঠিক আছে? এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাই দাও। ফটোতড়িৎ ক্রিয়ার এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার এটা? ক্লিয়ার কিনা তোমাদের? হ্যাঁ, লিখন সরকার লেকচার স্লাইড পেয়ে যাবে ইনশাল্লাহ। কনসেপ্ট ক্লিয়ার কিনা এটা আমাকে বলো, যে কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু জানাই দাও। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, বাকিদের কি অবস্থা? আচ্ছা আচ্ছা, আশা করি। ও, নাজমুল হক কি আছো ভাইয়া? আচ্ছা, নাজমুল হকের জন্য আমি একটু রিপিট করি, আমাদের আগের স্লাইডটা একটু রিপিট করি, আপেক্ষিকতার বিষয়টা। তুমি দুইটা ব্যক্তিকে মনে রাখো, একজন সাকিব খান আর একজন জয়া হাসান। সাকিব খান ধরো কোনো কারণে জয়া হাসানকে বিয়ে করছে, তাদের সংসার টিকে নাই। জয়া হাসান এই জন্য একটা মহাকাশ যান নিয়ে মহাকাশ ভ্রমণে যাবে। এখানে এই মহাকাশ যানটা হচ্ছে ঘটনা, আর এই ঘটনার মধ্যেই আছে জয়া হাসান। তাই জয়া হাসান এই মহাকাশ যানটাকে স্থির দেখবে, তাই সে হবে স্থির বা নিচ্ছল পর্যবেক্ষক। আর সাকিব খান পৃথিবীতে বসে আছে, সে ওই মহাকাশ যানটাকে গতিশীল দেখবে, দেখবে মহাকাশ যানটা চলে যাচ্ছে, সে দেখবে জয়া হাসান চলে যাচ্ছে। তো তার কাছে এই ঘটনাটা হবে হচ্ছে একটা গতিশীল ঘটনা, তো সে হবে গতিশীল পর্যবেক্ষক। আরো ক্লিয়ার করি, এই স্থির পর্যবেক্ষক যাহা পরিমাপ করবে সবই প্রকৃত মান, আর গতিশীল পর্যবেক্ষক যা পরিমাপ করবে সেটাই আপেক্ষিক মান হবে। সেটা কি মান হবে? আপেক্ষিক মান। আচ্ছা, এখন সময়ের সম্প্রসারণ, প্রথমটা হচ্ছে সময়ের সম্প্রসারণ। ধরো জয়া হাসান মহাকাশ ভ্রমণ করছে 2 বছর, পৃথিবীতে বসে সাকিব খান ওই জয়া হাসানের জন্য অপেক্ষা করতেছে কবে জয়া হাসান ফিরে আসবে। তাহলে সাকিব খানের কাছে ওই 2 বছর অনেক বেশি বলে মনে হবে। তাহলে স্থির পর্যবেক্ষকের যে সময় সেটা গতিশীল পর্যবেক্ষকের সময়ের চেয়ে বেশি হয়। সরি, স্থির পর্যবেক্ষকের সময়ের চেয়ে গতিশীল পর্যবেক্ষকের কাছে সময়টা বেশি বলে মনে হয়। তাই এখানে টি গ্রেটার দেন টি নট, সেখান থেকে টি বের করার এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। এখন আসো ভরের সম্প্রসারণ, মানে এটাও একই ঘটনা। স্থির পর্যবেক্ষকের ভরের তুলনায় গতিশীল পর্যবেক্ষক মহাকাশযানের যে ভরটা পরিমাপ করবে সে ভরের পরিমাণটা বেশি হবে। তো দ্যাটস ইট, এম গ্রেটার দেন এম নট, একইভাবে এই সূত্রটা মনে রাখতে হবে। এবার আসো দৈর্ঘ্যের সংকোচন, এই জিনিসটা আসলে কি? এই মহাকাশযানের দৈর্ঘ্য যতটুকু স্থির পর্যবেক্ষক ঠিক ততটুকুই পরিমাপ করতে পারবে। সো যেটা হবে সেটা হচ্ছে এটার ভ্যালু, যেটা দৈর্ঘ্য যেটা, সেটাকে এল নট হবে। আর পৃথিবীতে বসে যে এই দৈর্ঘ্যটা পরিমাপ করবে তার জন্য হবে সেটা এল। তো স্বাভাবিক, পৃথিবীতে যে বসে আছে সে মহাকাশযানের দৈর্ঘ্যটাকে কম দেখবে, আর ওই মহাকাশযান বা রকেটের মধ্যে যে বসে আছে সে কিন্তু ওটার দৈর্ঘ্যটাকে একই দেখবে, একুরেট দেখবে। তাহলে দৈর্ঘ্য কম দেখবে কে? যে পৃথিবীতে যে বসে আছে সেই কম দেখবে। সো দ্যাটস ইট, যে দেখো এল নট এল এর চেয়ে বেশি হবে, আর এই সূত্রটা তোমাকে একটু মনে রাখতে হবে। এখন আইনস্টাইনের মতে একটা বস্তুর মোট শক্তি, গতিশীল অবস্থায় যে শক্তি, সেটা হচ্ছে E = mc স্কয়ার। তা আমরা যদি এটাকে এভাবে লিখি যে গতি শক্তি প্লাস বিভব শক্তি যোগ করলেই মোট শক্তি পাওয়া যায়, তা আমি এটাকে এভাবে লিখতে পারি যে E = মানে গতিশীল অবস্থায় মোট শক্তি সমান
স্থির অবস্থায় শক্তি প্লাস গতিশক্তি। এটা মনে রাখবো যে স্থির অবস্থায় শক্তি প্লাস হচ্ছে গিয়ে কি বলতো, স্থির অবস্থায় শক্তি প্লাস হচ্ছে গিয়ে গতিশক্তি যোগ করলেই গতিশীল অবস্থায় মোট শক্তিটা আমরা পাই। সুতরাং এখান থেকে লেখা যায় এম সি স্কোয়ার ইকুয়াল টু এম নট সি স্কোয়ার প্লাস ইকে, সো দ্যাটস ইট, ইকে ইকুয়াল টু এম মাইনাস এম নট সি স্কোয়ার। সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিকতা। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো কিনা? এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিবৃত্তি বিভব। এটা কি? নিবৃত্তি বিভব সম্পর্কে পড়বো। কি পড়বো ভাইয়া? ভাইয়া বেসিক লাগবে কোন ইউনিটের? কোন ইউনিটের বেসিক লাগবে না, শুধু ক্লাসটা করো, কোন ইউনিটের বেসিক লাগবে না। নাজমুল হক ক্লিয়ার কিনা বলো, নাজমুল হক ক্লিয়ার ভাইয়া? আবু সাইদ রিয়াদ কোন ইউনিটের বেসিক লাগবে না, শুধু ক্লাস শেষে এটার একটু রেকর্ডেডটা আবার একটু দেখে নিও। হ্যাঁ, পেজেই থাকবে, সো রেকর্ডেড ভার্সনটা একটু দেখে নিবা। ক্লিয়ার এটা? নাজমুল হক ক্লিয়ার বলো ভাই। ক্লিয়ার কিনা? লিখন সরকার ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এটা, দেখো এটা একটু ভালো করে দেখো যে এই যে এটা যদি বুঝো, মানে হচ্ছে ফটু তড়িৎ ক্রিয়া, এটা যদি বুঝো, এটা যদি বুঝো তাহলে নিবৃত্তি বিভবটা ইজিলি বুঝতে পারবা। ফটু তড়িৎ ক্রিয়াটা যদি বুঝো তাহলে নিবৃত্তি বিভবটা ইজিলি বুঝতে পারবা। হ্যাঁ, ফটু তড়িৎ ক্রিয়া, এতদিন এই চ্যাপ্টারটা বুঝতাম না, আজ ভালোভাবেই বুঝতেছি। থ্যাংক ইউ লিখন সরকার, ফার্মগেট আসলে একটু দেখা দিও। এখন দেখো নিবৃত্তি বিভবটা কি আসলে। নিবৃত্তি বিভব হচ্ছে আসলে যেই বিভবের জন্য, নিবৃত্তি বিভবটা হচ্ছে গিয়া যে বিভবের জন্য, আসলে যে বিভবের জন্য, যে বিভবের জন্য প্রবাহ শূন্য হয়, প্রবাহ, যে বিভবের জন্য প্রবাহ শূন্য হয় তাকে নিবৃত্তি বিভব বলে। আসলে তাকে নিবৃত্তি বিভব বলে, নিবৃত্তি বিভব বলে। যেই বিভবের জন্য প্রবাহটা শূন্য হবে তাকে নিবৃত্তি বিভব বলে। তা আমরা জানি এখানে কি আছে বলো, এখানে মুক্ত ইলেকট্রন আছে। এই যে ধাতব দণ্ড, এই ধাতব দণ্ডটার মধ্যে কি আছে বলো, এই ধাতব দণ্ডের মধ্যে মুক্ত ইলেকট্রন আছে আমরা জানি, এবং এটার বন্ধন শক্তি আছে, সেটাকে আমরা ডাব্লিউ নট বলি, যেটাকে বলি হচ্ছে আসলে বইয়ের ভাষায় যদি বলি ভাই কার্যপেক্ষক, বইয়ের ভাষায় বলি কার্যপেক্ষক। অথবা আমরা এটার পরিচয়, আরেকটা পরিচয় বলছি, সেটা হচ্ছে, এটার আরেকটা পরিচয় হচ্ছে, সেটা হচ্ছে বন্ধন ভাঙতে মোট শক্তি, বন্ধন ভেঙে ফেলতে, এই যে ইলেকট্রন গুলা যা আছে তাদেরকে ভাঙতে শক্তিটাই হচ্ছে গিয়ে আসলে ডাব্লিউ নট। আচ্ছা, এখন ধরো একটা ফোটন আসলো, একটা ফোটন এসে এভাবে আঘাত করলো, এই যে ফোটন, এটা কি ভাইয়া? একটা ফোটন। এই ফোটনটা এসে আঘাত করলো, ওর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আর কম্পাঙ্ক ধরো এফ, তাহলে তার শক্তি কতটুকু? শক্তি হচ্ছে এইচ এফ, বা আমরা বলতে পারি এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এটা হচ্ছে এই ফোটনটার শক্তি। এখন এখানে যেটা হবে, এখানে যে প্রবলেমটুকু হবে সেই প্রবলেমটা হচ্ছে, দেখো এই দণ্ডটা প্লাস, এই দণ্ডটা মাইনাস, তাহলে এখানে ধরো আমি বলছি এখানে ই এর ভ্যালুটা ডাব্লিউ নট এর চেয়ে ধরো বেশি, ই এর ভ্যালু ডাব্লিউ নট এর চেয়ে বেশি, যেমনটাই হচ্ছে কি আমরা এখানে দেখছিলাম। দেখো যেমনটাই এখানে দেখছিলাম, ই এর মানটা 100 জুল ধরলাম, ডাব্লিউ নট এর ভ্যালু 80 জুল ধরলাম, ই এর মানটা ডাব্লিউ নট এর চেয়ে বেশি। এখানেও একইভাবে আমি একই কাজটাই করছি, যে ধরে নিলাম এখানে ই এর মানটা ডাব্লিউ নট এর চেয়ে বেশি, তাহলে ভাই এখান থেকে ইলেকট্রন বের হবে। কি বের হবে বলো? এখান থেকে ইলেকট্রন বের হবে। এই ইলেকট্রনগুলো এদিকে যাওয়ার ট্রাই করবে। ইলেকট্রনগুলোর পরিচয় কি? এদের পরিচয় হচ্ছে গিয়া ফোটু ইলেকট্রন, তাই না? এদের পরিচয় কি? এদের পরিচয় হচ্ছে ফোটু ইলেকট্রন, ফোটু ইলেকট্রন। কিন্তু দেখো এই দণ্ডটা প্লাস, তো এই প্রান্তটা হবে প্লাস, আর এই প্রান্তটা হবে হচ্ছে গিয়া মাইনাস, তার মানে এখানে মাইনাস চার্জ হবে। এই প্রান্তটা কি হবে বলো? মাইনাস চার্জ। এটা মাইনাস চার্জ, এটা হচ্ছে গিয়া প্লাস চার্জ। আগের আর এটার মধ্যে কি পার্থক্য আছে দেখো, আগেরটাতে এই প্রান্তটা ছিল প্লাস, তাই ইলেকট্রনটা এদিকে গতিশীল, এই যে ইলেকট্রনগুলো এদিকে গতিশীল হইছে। বাট এখন যে প্রবলেমটা হইছে সেটা হচ্ছে এখানে দেখো, এখানে এই ইলেকট্রনগুলা, এই যে ইলেকট্রনগুলা একটা নির্দিষ্ট বেগে এদিকে যাওয়ার কথা, কিন্তু এখানে এই মাইনাস চার্জের কারণে এখানে একটা বিকর্ষণ বল এদিক থেকে ক্রিয়েট হবে। কি বল ক্রিয়েট হবে? বিকর্ষণ বল ক্রিয়েট হবে। কেন বিকর্ষণ বল? কারণ আমরা ছোটবেলায় পড়ছি আসলে যে সমধর্মী চার্জ বিকর্ষণ করে, ইলেকট্রনগুলা চাইবে এদিকে যাওয়ার, ইলেকট্রনগুলা চাইবে এদিকে যাওয়ার, ইলেকট্রন তো আমরা জানি নেগেটিভ চার্জ, তাই না? ইলেকট্রনগুলা চাইবে এদিকে যাওয়ার,
কিন্তু কিন্তু এই দণ্ডটা নেগেটিভ হওয়ার কারণে, এই যে নেগেটিভ হওয়ার কারণে এরা এদিক থেকে একটা বল কাজ করবে, মানে এদিক থেকে একটা ধাক্কা দিবে, এবং এই ধাক্কার জন্য আমাকে আসলে কাজ করতে হবে। তো কি পরিমাণ আসলে কাজ করতে হবে বলো, কি পরিমাণ কাজ করতে হবে? আমরা যদি এখানে হিসাব করি, শক্তির পরিমাণ হিসাব করি, তাহলে কত হবে এই শক্তির পরিমাণ বলবা? এই শক্তির পরিমাণ কত হবে বলো? আমরা যদি এখানে হিসাব করি ইকুয়াল টু, বলো এখানে ইকুয়াল টু ডাব্লিউ নট প্লাস হচ্ছে ইকে, তাই না, প্লাস ইকে। তো ইকুয়াল টু ইকে এর পরিমাণটা কত হবে সেটা আমি একটু বের করে দেখাচ্ছি, যে কি পরিমাণ গতি শক্তি নিয়ে এদিকে যাবে। দেখো তুমি পড়ছিলা যে ভি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই, এখানে একটা বিভব থাকে, এটাকে ভিএস বলতে পারি। ভি ইকুয়াল টু জানো ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, তাই না, এটা জানো তুমি। ভি ইকুয়াল টু, তুমি স্থির তড়িৎ অধ্যায়ে পড়ছো যে ভি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ পড়ছো, ভি ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। এখন বলো তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত হবে বলো? কিউ ইন্টু ভি, কিউ মানে কার চার্জ, কার চার্জ এখানে আসলে ইলেকট্রনের চার্জ, ইন্টু হচ্ছে গা ভি। তার মানে এদিক থেকে যে একটা বল, এদিক থেকে যে একটা বিকর্ষণ বল তুমি দিবা, এদিক থেকে যে একটা বিকর্ষণ বল বা বিকর্ষণ বল যে ক্রিয়েট হবে, এই বলটা বজায় রাখার জন্য তোমার কি পরিমাণ কাজ করতে হবে? তোমার এখানে এই যে ভোল্টেজটা, মানে এই যে ভিএস, এই যে এতটুকু পরিমাণ আসলে কাজ করতে হবে। অর্থাৎ গতি শক্তি যতটুকু, মানে গতি শক্তি আর তোমার হচ্ছে গিয়ে সেম পরিমাণ কাজ করে ধাক্কা দিতে হবে। গতি শক্তি আর কৃতকাজ সেম হইতে হবে, মানে ইভিএস বলতে পারো, ইভিএস গতি শক্তি এবং এই কাজ পরস্পর সমান হইতে হবে। অর্থাৎ এই বিকর্ষণ বলটা ক্রিয়েট করার জন্য এই ব্যাটারির একটা সাপোর্ট আছে। এই ব্যাটারির কাজ কি? এই প্রান্তটাকে নেগেটিভ করে রাখা আর এই প্রান্তটাকে পজিটিভ করে রাখা। তাহলে এই প্রান্ত নেগেটিভ হইলে এদিক থেকে একটা বিকর্ষণ বল ক্রিয়েট হবে। এই বিকর্ষণ বলটা বজায় রাখার জন্য কতটুকু কাজ করতে হবে? এই কাজের পরিমাণ কতটুকু? কাজের পরিমাণ হচ্ছে ইভিএস এর সমান। তাহলে আমরা বলতে পারি গতি শক্তি ইজ ইকুয়াল টু ইভিএস, বা আমরা এটা লিখতে পারি যে ভাইয়া হাফ এমবিএস স্কয়ার ইকুয়াল টু ইভিএস লিখতে পারি। তো এটাও কিন্তু আমাদের একটা সূত্র, যেটা আসলে ম্যাথ করতে আমাদের কাজে লাগবে, হাফ এমবিএস স্কয়ার ইকুয়াল টু ইভিএস। আচ্ছা, এখন এই সূত্রটাকে আমরা এখানে ডাইভার্ট করতে পারি। কিভাবে ডাইভার্ট করতে পারি? ইকুয়াল টু আমরা লিখতে পারি ডাব্লিউ নট প্লাস কি লেখা যায়, ইকে লেখা যায়, ইকের পরিবর্তে আমরা লিখতে পারি ইভিএস লিখতে পারি। কি লেখা যায় বলো? ইভিএস লেখা যায়। আচ্ছা, এখানে লেখা যায় আবার এইচ এফ ইকুয়াল টু এইচ এফ নট প্লাস ইভিএস লেখা যায়। তাহলে ভাইয়া এখানে ইভিএস ইকুয়াল টু আসলে কত হবে বলো? ইভিএস ইকুয়াল টু হবে, বা এভাবে একটু লিখো যে এখানে কমন নাও, এইচ কমন নিলে পাবা, এইচ কমন নিলে কি পাবা? এইচ কমন নিলে পাবা এফ মাইনাস এফ নট ইকুয়াল টু ইভিএস পাবা। হ্যাঁ, তো বা এইচ ইকুয়াল টু যেটা পাবা সেটা হচ্ছে ইভিএস ডিভাইডেড বাই এফ মাইনাস এফ নট হবে। তো এটা তো এইচটা একটা ধ্রুবক, এটাকে ঢাল তুমি যখন গ্রাফ আঁকবা তখন এটার পরিবর্তে টেন থিটা ধরতে পারো, ইভিএস ডিভাইডেড বাই এফ মাইনাস এফ নট তুমি লিখতে পারো। এটার গ্রাফটা আমি কেমন হবে সেটা একটু তোমাকে দেখাচ্ছি। দেখো গ্রাফটা আসলে এটার কেমন হবে। ধরো তুমি হচ্ছে গিয়ে এরকম একটা গ্রাফ আঁকতে চাচ্ছ, হ্যাঁ গ্রাফ। তো গ্রাফটা আসলে কেমন হবে? গ্রাফটা হবে ঠিক এরকম, ধরো এরকম হবে। কেমনে? তুমি দেখো এটা এরকম কেমনে হয়। তুমি ধরো এইদিকে রাখছো হচ্ছে ইভিএস আর এদিকে রাখছো হচ্ছে ধরো কম্পাঙ্ক। তাহলে ভাই এখানে কম্পাঙ্ক কয়টা বলো? একটা হচ্ছে আদি কম্পাঙ্ক আর একটা হচ্ছে কম্পাঙ্ক, আর এই কোনটা হচ্ছে গিয়ে থিটা, আর এই বরাবর হবে। তাহলে এই রেজাল্টটা হবে ইভিএস আর হচ্ছে গিয়ে এফ অনুপাত, বা এটা এভাবেও লেখা থাকে অনেক সময় গতিশক্তি ভার্সেস ইকের গ্রাফও হবে এটা। ঠিক আছে, এই যে দেখো এই ডিসটেন্সটা, এই যে এতটুকু হচ্ছে গিয়ে এফ এর ভ্যালু, এতটুকু কার ভ্যালু? এফ, আর এতটুকু হচ্ছে এফ নট। তাহলে এই ডিসটেন্সটুকু হচ্ছে গিয়ে এফ আর এটা হচ্ছে গিয়ে ইভিএস। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? নিবৃত্তি বিভবের হিসাবটা ক্লিয়ার, যে বিভবের জন্য আসলে প্রবাহটা সমান হয় সেটাই। এখানে কারো কোনো প্রবলেম থাকলে একটু আমাকে জানাইতে পারো, আরে ইন্ডিয়া থেকে আমাদের ফিজিক্স পয়েন্টের প্রাক্তন স্টুডেন্ট
এইচএসসি 22 ব্যাচের রত্ন হরপ্রসাদ মন্ডল আমাদের ক্লাসে যুক্ত হয়ে গেছে। ইন্ডিয়ার এনআইটিতে পড়ে ছেলেটা, সিএসসি নিয়ে পড়ে, অনেক পরিশ্রম করে দেশের জন্য কিছু কইরো। ক্লাসে যুক্ত হয়ে খুবই ভালো লাগলো। হরপ্রসাদ মন্ডল, তুমি যে এখনো মনে রাখছো, আমি তো ভাবছি ইন্ডিয়া গিয়ে তুমি ভুলেই গেছো। আচ্ছা, ধন্যবাদ নাজমুল, অর্থাৎ মিষ্টি তোমার নাম। আপনি সেরা ভাই, আপনার ক্লাস আমার খুব ভালো লাগে, ধন্যবাদ নাজমুল। এটা বুঝতে পারছো কিনা একটু বলো। নিবৃত্তি বিভব ক্লিয়ার? লিখন সরকার বুঝতে পারছে বা কিরা? আচ্ছা, মিষ্টি বুঝতে পারছো কিনা? আচ্ছা বলো। ক্লিয়ার? এটা নিবৃত্তি বিভবের কনসেপ্টটা ক্লিয়ার? তাইলে আমরা এখন ম্যাথ করতে যাব। ম্যাথগুলা দেখবা যে খুবই সহজ এবং খুবই সুন্দর। এই ম্যাথগুলা করলেই বুঝবা, অনেক সহজ। ম্যাথগুলা করলে অনেক সহজ, করলে বুঝতে পারবা। সেই ভাই হরপ্রসাদ মন্ডল, তুমি দেশে আসলে তোমার আমি অনলাইন ক্লাসে দাঁড় করাই দিব। দেশে আসলে একটু আমাকে জানাইও, ঠিক আছে? অথবা হচ্ছে গিয়ে ফিজিক্স পয়েন্টের ক্লাসেই তোমাকে প্রবেশ করাই দিব। ওকে, নাইস নাইস। এখন দেখো, আমরা এখন হচ্ছে গিয়ে ম্যাথ করি, কিছু ম্যাথ করি। আর কত আসলে কনসেপ্ট শিখবো, কারণ ম্যাথ করতে হবে। ম্যাথ দেখো, এই ম্যাথ দিয়েই শুরু করে দিই। হ্যাঁ, এই ম্যাথ দিয়েই শুরু করে দিই। আচ্ছা, যেহেতু মাত্র আমরা এটা ক্লিয়ার করলাম ম্যাথ। আচ্ছা, তো দেখো এখানে কি আছে ভাইয়া, বলছে কোন ধাতুর উপর এত তরঙ্গ দৈর্ঘ্যের অতি বিকিরণশীল ফেলা হলে ধাতুর কার্যপেক্ষক এত। আচ্ছা, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ জিজ্ঞেস করছে। তো কোয়াইট সিম্পল, আমরা বের করে ফেলি এটা। এই যে দেখো কেমন হবে আসলে। ধরে একটা দণ্ড আছে, এই যে এটা একটা ধাতব দণ্ড আসলে। আরে ভাই এমন করেন, ধরে এই একটা ধাতব দণ্ড আছে। হ্যাঁ, এই একটা ধাতব, ধরো এই একটা ধাতব দণ্ড। আচ্ছা, এখানে দেখো একটু খেয়াল করো, এখানে বলছে ধাতুর কার্যপেক্ষক, মানে ভাই এটা ডাব্লিউ নট এর ভ্যালু। আর কি কি দেওয়া আছে বলো, এখানে আর কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেওয়া আছে। হ্যাঁ, এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেওয়া আছে। বলছে এই ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত হবে এটা জিজ্ঞেস করছে। নাইস। একটু একটু আমি জাস্ট একটু পিছনের দিকে যাই, তাহলে তুমি বুঝবা। এই যে একটু আগে যেটা করছো, দেখো এখানে যা শিখছো তাই আসলে। এই যে সূত্রটা এইচ এইচ এফ এইচ এফ, এই যে সূত্রটা যেটা তুমি শিখছো আসলে একটু আগে, এটাই এটাই তোমাকে এই যে এইচ এফ ইকুয়াল টু এইচ এফ নট প্লাস হাফ এমবি স্কয়ার, এটাই বের করতে বলছে। এইচ এফ ইকুয়াল টু এইচ এফ নট প্লাস হাফ এমবি স্কয়ার, এই সূত্রটাই। বা ই ইকুয়াল টু ডাব্লিউ নট প্লাস ইকে, বা ই ইকুয়াল টু ডাব্লিউ নট প্লাস ইকে, এটাই তোমাকে শুধু একটু রিয়েলাইজ করতে হবে। ঠিক আছে, আমি তোমাকে একটু দেখাই দিলাম। আচ্ছা, এখানে দেখো, এখানে বলছে এখানে একটা ফোটন আসতেছে। এই ফোটনটা যে আসতেছে তার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তরঙ্গ দৈর্ঘ্য কত ভাইয়া? 2500 এংস্ট্রাম। 2500 এংস্ট্রাম দেওয়া আছে। আচ্ছা, বলছে এই ধাতুটার কার্যপেক্ষক দেওয়া আছে ডাব্লিউ নট ইকুয়াল টু দেওয়া আছে 2.3 ইলেকট্রোভোল্ট। 2.3 ইলেকট্রোভোল্ট দেওয়া আছে। আচ্ছা, তো বের করতে বলছে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত। ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত হবে? নাইস, তা আমরা বের করতেই পারি ভাইয়া। আমরা জানি ইকুয়াল টু ডাব্লিউ নট প্লাস হচ্ছে কত বলতো ইকে। ইকে আমরা জানি, ই মানে হচ্ছে আমরা জানি এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু, এটা ডাব্লিউ নটই রেখে দিলাম প্লাস, যেহেতু সরাসরি দেওয়া আছে এখানে ইকে ইকুয়ালটা আমরা জানি হচ্ছে ভাইয়া হাফ এমবি স্কয়ার। তো নাইস, এখান থেকেই বেগটা বের করা যাবে। দেখো এখান থেকেই বেগটা বের করা যাবে। তাহলে ভি স্কয়ার, সবগুলো মান এখানে তোমার দেওয়া আছে, বের করে ফেলবা, বসায় ফেলবা। কি কি বসাবা বলো? এখানে ল্যামডার ভ্যালু কত? ল্যামডার ভ্যালু দেওয়া আছে 2500 এংস্ট্রাম। ক্যালকুলেশনটা একটু তুমি করো। এংস্ট্রাম মানে হচ্ছে 10 ইনভার্স 10 মিটার। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার দেখো এই সি এর মান তুমি জানো, এইচ এর মান তুমি জানো 6.63 ইন্টু 10 ইনভার্স 34, এটাও তুমি লিখে দিলাম। সি মানে হচ্ছে জানো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আর কি বলো? ডাব্লিউ নট, এটা একটু তোমাকে বুঝতে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জোল, এটা মনে রাখবা। ইলেকট্রোভোল্টকে জোলে নিতে হবে। তো এখানে দেওয়া আছে 2.3 ইলেকট্রোভোল্ট, তার মানে 2.3 ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19, 10 ইনভার্স 19, এই যে বসাই দিবা। এম জানো তুমি, এম হচ্ছে 9.1 ইলেকট্রনের ভর, 10 ইনভার্স 31। তো এই মানগুলা যদি এখানে বসাই দাও
তাহলে তুমি এখান থেকে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত হবে এটা বের করতে পারবা। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা বলো, এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? অবশ্যই স্যার, ঢাকা আসলে আপনার সাথে দেখা হবেই, দোয়া করেন ইনশাল্লাহ। তুমি বাংলাদেশে আসলে, ঢাকা আসা লাগবে না, ইন্ডিয়ার থেকে আসার আগে একটু কল দিও, ঠিক আছে? ক্লিয়ার? এটা বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? হ্যাঁ, বুঝতে পারছো কিনা কিভাবে সর্বোচ্চ বেগ বের করবা? সব ভ্যালু দেওয়া আছে, জাস্ট বসাই দিই, তুমি হচ্ছে গিয়া সর্বোচ্চ বেগ বের করে ফেলতে পারবা, ঠিক আছে? সর্বোচ্চ বেগ বের করে ফেলতে পারবা। জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, নাইস। এখন দেখো এখন দেখো নেক্সট হচ্ছে গিয়া এখানে আমাদের বের করতে বলছে আপতিত ফোটনের কম্পাঙ্ক বনাম হচ্ছে গতিশক্তির লেখচিত্র অঙ্কন করো। নাইস। আপতিত ফোটনের কম্পাঙ্ক বনাম গতিশক্তির লেখচিত্র একটু আগে আমি তোমাকে এঁকে দেখাইলাম। এই যে দেখো, আমি আবার একটু যাচ্ছি, সেটা হচ্ছে এই যে আপতিত ফোটনের কম্পাঙ্ক ভার্সেস গতিশক্তি লেখচিত্র। এই লেখচিত্রটাই আমাদের আসলে আঁকতে বলছে। এই লেখচিত্রটাই কেন? কারণ গতিশক্তি আর ইভিএস এর ভ্যালু কিন্তু সেম। তাহলে ফোটনের লেখচিত্র গতিশক্তি বনাম ফোটনের কম্পাঙ্কের লেখচিত্র, এটাই আমাদেরকে আসলে আঁকতে বলছে। তা আমি সেটাই তোমাকে একটু এঁকে দেখাচ্ছি। হ্যাঁ, কেমন হবে সেটা দেখো। হবে এরকম আসলে, দেখো এই যেভাবে, তো নাইস, এভাবে আঁকতে হবে। দেখো এখানে কি কি ইনফরমেশন আমি দিব। একটা হচ্ছে গিয়ে এখানে ভাইয়া, এখানে হবে গতিশক্তি, এখানে হবে গতিশক্তি, আর এই বরাবর হবে কম্পাঙ্ক। তাহলে এখানে হবে এফ নট এর ভ্যালু বসাবা, আর এখানে এফ এর ভ্যালু বসাবা, আর এখানে হবে হচ্ছে গিয়া দেখো এইটা এফ ভার্সেস হচ্ছে গিয়া এখানে ইকে, এফ ভার্সেস ইকে এখানে বসাইলে হবে। এখন এগুলার মান কেমনে পাবা? তুমি এই মানগুলা প্রত্যেকটা মান আসলে বের করতে হবে। তো কোয়াইট সিম্পল, বের করতেই পারবা। যে কিভাবে বের করা যায় বলো? যে ডাব্লিউ নট ইকুয়ালটা আমরা জানি এইচ এফ নট। তাহলে ভাইয়া এফ নট ইকুয়াল টু কত হবে? এফ নট ইকুয়াল টু হবে ডাব্লিউ নট ডিভাইডেড বাই এইচ। সো নাইস, এখান থেকে বের করে ফেলো, এখান থেকে বের করে ফেলতে পারবা যে কত হবে বলো। ডাব্লিউ নট হচ্ছে 2.3 ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19। তাহলে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি, যে ডাব্লিউ নট ইলেকট্রোভোল্ট আছে, এটাকে জ্বলে নিয়ে গেছি। এইচ এর ভ্যালু কত হবে বলো? এইচ এর ভ্যালু হচ্ছে গিয়া, এইচ এর ভ্যালু হচ্ছে গিয়া 6.63 ইন্টু 10 ইনভার্স 34। তাহলে এফ নট এর ভ্যালু পেয়ে গেছো। এখন আরেকটা দরকার, সেটা হচ্ছে দেখো ইকুয়ালটা আমরা জানি এইচ সি ডিভাইডেড বাই, মানে ইকুয়ালটা আমরা জানি এইচ এফ। হ্যাঁ, ইকুয়ালটা আমরা জানি কি বলো? এইচ এফ। তাহলে এফ এর ভ্যালু বের করতে হবে, আপতিত ফোটনের কম্পাঙ্ক, মানে এফটা কত এটা বের করতে হবে, তাই না? এফটা কত আমরা এখান থেকে বের করা যায় যে সি ইকুয়াল টু এফ ল্যামডা, তাই না? এটার থেকে বের করতে পারি যে সি ইকুয়াল টু আমরা জানি এফ ল্যামডা, জানি এফ ল্যামডা। সো এখান থেকে ভাইয়া এফ বের হয়ে যাবে, এফ ইকুয়াল টু হবে সি বাই ল্যামডা। তাহলে সি এর ভ্যালু কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর ল্যামডার ভ্যালু কত? 2500 এংস্ট্রম। তাহলে 2500 ইন্টু 10 ইনভার্স 10 বের হয়ে যাবে। আরেকটা দরকার হচ্ছে ইকে। ইকে কেমনে বের করবো ভাই? আমরা তো জানি ইকে ইকুয়াল টু হচ্ছে হাফ এমবি স্কয়ার, হাফ এমবি স্কয়ার। তো দ্যাটস ইট। তুমি দেখো বেগটা এখানে বের করছো, এই বেগটারে নিয়ে এসে বলবা যে এখানে বসো, তাহলে ইকে বের হয়ে যাবে। তো সবগুলা মান বের করে জাস্ট এই গ্রাফে বসাইতে হবে, সবগুলা মান বের করে জাস্ট এই গ্রাফে বসাইতে হবে। বুঝতে পারছো কিনা একটু বলো? সবগুলা মান বের করে জাস্ট এই গ্রাফে বসাইতে হবে। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? ক্লিয়ার? এটা লিখন সরকার বুঝতে পারছো কিনা? বাকি যারা আছো, যেসব বাচ্চারা ক্লাস করতেছো, বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো তোমরা? নেক্সট। আচ্ছা, জি ভাই, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, নেক্সট। এরপর দেখো একই টাইপের আরেকটা ম্যাথ একটু পরে করাচ্ছি। এটা প্রশ্নটা পড়ো, বেশ সুন্দর প্রশ্ন না? দেখো এখানে কি বলছে, এখানে বলছে গ নম্বর প্রশ্ন যদি সলভ করো। হ্যাঁ, তো আমরা এই জিনিসটা আমি তোমাকে আবার একটু দেখাচ্ছি। হ্যাঁ, ধরো এখানে একটা মহাকাশ যান আছে। হ্যাঁ, মহাকাশ যান আছে, এই মহাকাশ যান, এখানে মহাশূন্যচারী, ধরো এটা জয়া এখানে দাঁড়ায় আছে। হ্যাঁ, মেয়েটা দাঁড়ায় আছে, আর এটা পৃথিবী। এটা কি বলতো? পৃথিবী। এই পৃথিবীতে যে বসে আছে এটা পৃথিবী। আমি আবার একটু রিপিট করতেছি, এই পৃথিবীতে একজন ব্যক্তি আছে, সেটা কে বলো? এ হচ্ছে জয়া, একে ভাইয়া জয়া,
আর এ কে ভাইয়া বলো তো? এ হচ্ছে সাকিব, এ সাকিব। তো এখানে ও যা পরিমাপ করবে সব নট, টি এল এম এটা পরিমাপ করবে। ও যেটা পরিমাপ করবে সেটা হচ্ছে এম নট, এল নট, টি নট পরিমাপ করবে। আর ওর সবগুলা মান হচ্ছে প্রকৃত মান। আর ও যা পরিমাপ করবে সব হচ্ছে আপেক্ষিক মান। ও কি পরিমাপ করবে? আপেক্ষিক মান হবে। হ্যাঁ, এতটুকু তোমার একটু জাস্ট মনে রাখতে হবে। এখানে কি বলছে দেখো, একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে, কত বছর বয়সে ভাইয়া? 30 বছর বয়সে এত বেগে, এই বেগে, আচ্ছা এখানে একই জিনিস বারবার হয়ে গেছে, এটা একটু কেটে দাও। এত বেগে একটা হচ্ছে কি, এত বেগে একটি মহা রকেটে চড়ে নতুন গ্রহের সন্ধানে গেল। পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য, পৃথিবীতে ওই রকেটের দৈর্ঘ্য হচ্ছে গিয়া 80 মিটার। এখন বলছে গতিশীল রকেটের দৈর্ঘ্য কত হবে? কি বের করতে বলছে ভাইয়া? গতিশীল রকেটের দৈর্ঘ্য। এখানে এই ব্যক্তিটাই হচ্ছে গতিশীল পর্যবেক্ষক। এটাই কি ভাইয়া বলো? গতিশীল পর্যবেক্ষক। আর এই যে জয়া হাসান, সে হচ্ছে নিচ্ছল বা স্থির পর্যবেক্ষক। কেমন পর্যবেক্ষক? নিচ্ছল বা স্থির পর্যবেক্ষক। আচ্ছা, তাহলে আমি বলছিলাম ও যেটা আসলে পরিমাপ করবে সবই হবে প্রকৃত মান। প্রকৃত মানগুলো সব নট ধরতে বলছিলাম। তাহলে ভাই এখানে বলো এল নট কত দেওয়া আছে? এই যে রকেটের যে দৈর্ঘ্যটা, রকেটের, পৃথিবীতে রকেটের যে দৈর্ঘ্য সেটাই তো আসলে প্রকৃত দৈর্ঘ্য। তাহলে এই রকেটের প্রকৃত দৈর্ঘ্যটা আসলে কতটুকু ভাইয়া? প্রকৃত দৈর্ঘ্যটা হচ্ছে 80 মিটার। এখন বলছে গতিশীল দৈর্ঘ্য কত হবে? প্রশ্ন এটাই বলছে, দেখো যে গতিশীল রকেটের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে গতিশীল রকেটের দৈর্ঘ্য এল কত হবে? এল বের করবো, এল নট রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এত হোল স্কয়ার। এই সূত্রটাই মনে রাখতে বলছিলাম। তাহলে ভাই 80 ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ভি কত বলো? ভি হচ্ছে গিয়া দেখো 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 8। সি এর ভ্যালু কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এত স্কয়ার। ক্যালকুলেশন করলে গতিশীল রকেটের দৈর্ঘ্য পরিমাপ করতে পারবা। আশা করি ক্লিয়ার। গতিশীল রকেটের দৈর্ঘ্য কত হবে এটা পরিমাপ করতে পারবা। 4 নম্বর প্রশ্নে কি বলছে বলো? এটা ক্লিয়ার আশা করি। 4 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে পৃথিবীর হিসেব অনুযায়ী 50 বছর পর ফিরে আসলে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী তার বয়স কত হবে? দেখো এই মানুষটা মানে জয়া কয় বছর বয়সে গেছে? জয়ার বয়স যখন 30 বছর, বয়স যখন কত বছর? 30 বছর। এরপর সে ভ্রমণে গেছে। কোথায় গেছে ভাইয়া? ভ্রমণে গেছে। কোথায় গেছে? 30 বছর বয়সে ভ্রমণে গেছে। সে ঘুরতে গেছে কত বছর বয়সে? 30 বছর বয়সে। আমাদের পৃথিবীতে বসে সাকিব কি করলো? আমি ভেঙে ভেঙে লিখে দিচ্ছি। সাকিব গণনা করলো, পৃথিবীতে বসে সাকিব গণনা করলো কত বছর বয়সে ভ্রমণ করছে, কত বছর বয়স পর। পৃথিবীর হিসাব, পৃথিবীতে কে আছে ভাই? সাকিব আছে। সাকিব গণনা করে দেখলো সে 50 বছর পর ফিরে আসছে। কত বছর পর? সাকিব গণনা করলো কত বছর পর। সাকিব যে সময়টা গণনা করবে সেটা কিন্তু টি এর মান। সেটা কিসের মান? টি এর মান। তাহলে ভাই এই টি এর মান সাকিব গণনা করলো 50 বছর। কত বছর? 50 বছর। সাকিব কি দাবি করবে? সাকিব দাবি করবে জয়ার বয়স কত বছর? জয়ার বয়স কত বছর হবে বলো? জয়ার বয়স হবে হচ্ছে গিয়া 80 বছর। সাকিব বলবে জয়া তো 80 বছরের বুড়ি হয়ে গেছে। কেমনে ভাইয়া? 30 বছর বয়সে গেছে। সাকিব অপেক্ষা করতেছে কবে জয়া ফিরে আসবে মহাকাশ থেকে। তো কবে জয়া ফিরে আসবে? সাকিব গণনা করে পাইলো যে 50 বছর পর ফিরে আসছে। তাহলে ভাইয়া 50 যোগ 30 ইকুয়াল টু হচ্ছে 80 বছর। সাকিবের কাছে মনে হবে জয়া হাসানের বয়স হচ্ছে গিয়া 80 বছর। এখন আমরা দেখবো আসলে জয়া হাসান সেই বয়সটা কত বলবে সেটা একটা আমরা দেখি। জয়া গেছে কত বছর বয়সে? 30 বছর বয়সে। 30 বছর বয়সে গেছে। পৃথিবীর হিসাব অনুযায়ী যে সময়টা, সে সময়টা হচ্ছে ভাইয়া 50 বছর। আর জয়া হিসাব যেটা করবে, জয়ার গণনা যেটা হবে
সেটা হবে হচ্ছে কি বলতো, জয়া যে সময়টা গণনা করবে সেটা হচ্ছে টি নটের ভ্যালু। জয়া যে সময়টা গণনা করবে সেটা হচ্ছে টি নটের ভ্যালু। আমরা বের করবো আসলে টি নটের মানটা কত, মানে জয়া কত বছর আসলে সময়টা গণনা করছে, যেটাই আসলে আপেক্ষিকতা। তো এই টি নট কেমনে বের করব? আমরা তো একটু আগে জানি যে সূত্র জানি, সেটা হচ্ছে টি ইকুয়াল টু ভাইয়া টি নট রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এত হোল স্কয়ার, এই সূত্রটা আমরা জানি। এখন টি নট কত হবে ভাইয়া? টি নট ইকুয়াল টু হবে রুট ওভার, মানে টি ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এত স্কয়ার হবে। এখন তাহলে বলো, মান বসাই দিই, 50 ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি বাই সি কত বলো, 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এটা ক্যালকুলেশন করে দেখো, এই সময়টা গণনা করো। তাহলে এখানে বলছে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী তার বয়স, এই জয়ার যে বয়স সেটাই আসলে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী বয়স। এটাই হচ্ছে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী বয়স কথা, প্রকৃত বয়স বলতে পারো। তাহলে জয়া যে সময়টা গণনা করবে, জয়ার বয়স দাবি করবে, কে এটা? জয়া তার বয়স, জয়া তার বয়স দাবি করবে হচ্ছে কত বলো? জয়া তার বয়স দাবি করবে, জয়া তার বয়স দাবি করবে হচ্ছে 30 বছর বয়সে গেছে, প্লাস এই টি নটের ভ্যালু যত পাও সেটা জাস্ট গুণ করে দিবা, যোগ করে দিবা, তাইলে ডিফারেন্সটুকু বুঝতে পারবা। সাকিব দাবি করবে তার বয়স 80 বছর, কিন্তু দেখবা জয়ার বয়স আসলে 80 বছর হয় নাই। সাকিব গণনা করবা 80 বছর, কিন্তু দেখবা যে জয়ার এই টি নটের ভ্যালু কত, এটা একটু জানাই দাও তো। এই টি নটের ভ্যালু কত সেটা একটু জানাই দাও। আমি একদম ভেঙে লিখে দিছি যাতে তুমি জিনিসটা বুঝতে পারো, টি আর টি নট যাতে তোমার ক্লিয়ার থাকে, ঠিক আছে? টি আর টি নট যাতে তোমার ক্লিয়ার থাকে। আবার একটু চলে আসো। আচ্ছা, আমি আমার কাজটুকু করে দিই, আমি আমার কাজটুকু করে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো এখন আমরা হচ্ছে যেটা করবো আসলে, এই ম্যাথটা দেখো, বেশ ইম্পর্টেন্ট এবং একটা ম্যাথ। এখানে বলছে গ নম্বর প্রশ্ন, দেখো কি বলছে, মানে ধরো একটা দণ্ড আছে 1 মিটার লম্বা একটা দণ্ড, পৃথিবীর পৃষ্ঠে এটার ঘনত্ব, পৃথিবীর পৃষ্ঠে ঘনত্ব যেটা এত, বলছে দৈর্ঘ্য বরাবর এটাকে গতিশীল করা হইলো 0.93 বেগে। তো বের করতে বলছে গতিশীল বস্তুর দৈর্ঘ্যটা আসলে কত হবে। কি বের করতে বলছে ভাইয়া? গতিশীল বস্তুর দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, মানে ধরো এই একটা ধাতব দণ্ড আছে, এটার ক্ষেত্রফল যেটা সেটা হচ্ছে গিয়া এ, ক্ষেত্রফল হচ্ছে কত এ, এটাকে গতিশীল, এটা দৈর্ঘ্য হচ্ছে ধরো এল, দৈর্ঘ্য কত এল। আচ্ছা, এটার স্থির দৈর্ঘ্য আর কি। হ্যাঁ, তো এটাকে গতিশীল করা হইলো ভি ইকুয়াল টু কত বেগে, 0.9 বেগে গতিশীল করা হয়। তা আমাদেরকে এখানে জিজ্ঞেস করছে গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য কত হবে। কষ্ট বুঝি ভাইয়া, গতিশীল অবস্থায় এর দৈর্ঘ্য কত হবে এটা বের করতে বল। তো কোয়াইট সিম্পল, দেখো এখানে আমরা কি কি লিখতে পারি বলো। এখানে লিখতে পারি যে স্থির অবস্থায় যে দৈর্ঘ্য বা এল নট, এটা দেওয়া আছে 1 মিটার। আমাদের গতিশীল দৈর্ঘ্য মানেই তো এল বের করা, তাই না? ভি কত দেওয়া আছে, 0.9 দেওয়া আছে। তাহলে ভাইয়া এল এর ভ্যালু কেমনে আসলে বের করা যায়? হ্যাঁ, এল এর ভ্যালু কেমনে বের করা যায় দেখো, একটু আগে আমরা এটা পড়ছি। এই যে এই চিত্রটা ভালো করে দেখো, পৃথিবীতে বসে যে আছে সে যেটা পরিমাপ করবে সেটাই হচ্ছে আপেক্ষিক ভ্যালু, সেটা টি এল এবং এম এর ভ্যালু হবে। আর দেখো এখানে মহাকাশযানে যে চড়ে যাচ্ছে সে যেটা পরিমাপ করবে সেটা এম নট, এল নট এবং হচ্ছে টি নট হবে, ঠিক আছে? তো এখানে এমন আমাদের কি বের করতে বলছে বলো তো? বের করতে বলছে হচ্ছে গতিশীল দৈর্ঘ্য, এল এর ভ্যালু কত হবে। তাহলে ভাইয়া এল এর ভ্যালু হবে এল নট রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এত হোল স্কয়ার হবে। এল নট এর ভ্যালু কত, 1 ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি বাই সি, ভি বাই সি ইকুয়াল টু তুমি পাবা এখানে 0.9। আমি যে বসাই দিই 0.9 স্কয়ার, এটা ক্যালকুলেশন করলে পাবা 0.453 পাবা, আই থিঙ্ক, যাই না 463 বা 453 এরকম কিছু একটা রেজাল্ট পাবা। এটা কত আসে, এই রেজাল্টটা কত আসে, 4.53 বা 4.63 এরকম কিছু একটা আসবে। আমাদের ফার্ম গেটের বিখ্যাত ম্যাথের টিচার আকাশ ভাই চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম আকাশ ভাই, আপনি একটু কল তল দিলে একটু রিসিভ করেন। হ্যাঁ, বড় টিচার, একটু কল তল রিসিভ করলে ভালো লাগে আর কি, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা, লিখন সরকার ধন্যবাদ ভাই। 0.453 এরকম কিছু একটা রেজাল্ট আসবে। এখন 4 নম্বর প্রশ্নে কি বলছে সেটা একটু দেখো। বলছে গতিশীল অবস্থায়, দেখো কি বলছে, গতিশীল বস্তুর ঘনত্ব বাড়বে নাকি কমবে। দেখো আমরা ঘনত্ব মানে কি জানি বলো, রো ইকুয়ালটা আমরা জানি m/v জানি। এটাকে আবার এভাবেও লেখা যায় m/v মানে ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এভাবেও কিন্তু এটাকে লেখা যায় যে রো ইকুয়ালটা m/v, বা রো ইকুয়ালটা লেখা যায় m/ক্ষেত্রফল ইনটু উচ্চতা, বা লেখা যায়। আচ্ছা, এখন যদি আমি বলি স্থির ঘনত্ব কত, মানে পৃষ্ঠে ঘনত্ব কত, তাহলে লিখবো m ডিভাইডেড বাই, মানে m0 ডিভাইডেড বাই a ইনটু l0 লিখতে পারি। এবং এটাই দেওয়া আছে আমাদের, দেখো রো নট ইকুয়াল টু কত দেওয়া আছে, রো নট ইকুয়াল টু আমাদের দেওয়া আছে হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে গিয়া 1.8 ইন্টু 10 ইনভার্স, কত দেওয়া আছে দেখো 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 14, 10 টু দি পাওয়ার 14 এটা দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবা যে এই বস্তুটা, এই দণ্ডটাকে দৈর্ঘ্য বরাবর গতিশীল করা হইলো। কি বরাবর ভাইয়া? দৈর্ঘ্য বরাবর। তাহলে শুধু দৈর্ঘ্যের পরিবর্তন দেখতে পাবে, বাট এটার যে প্রস্থ আছে এই দণ্ডটার, এই প্রস্থের কোনো পরিবর্তন, মানে এর কোনো পরিবর্তন হবে না। এখন যদি আমি বলি ভাইয়া গতিশীল ভর কত হবে, গতিশীল ঘনত্ব কত হবে, তাহলে যদি বলি গতিশীল ঘনত্ব, কি বের করতেছে হচ্ছে গতিশীল ঘনত্ব, তাহলে কি কি পরিবর্তন হবে, এটা রো ইকুয়াল টু হবে m/a ইন্টু l, অর্থাৎ গতিশীল ভর এখানে ছিল দেখো স্থির ভর স্থির দৈর্ঘ্য, আর এখানে হবে গতিশীল ভর এবং গতিশীল দৈর্ঘ্য, এর কোনো পরিবর্তন হবে না। তাহলে গতিশীল ভর কেমনে বের করব, এই দেওয়া বের করা যায় m ইকুয়াল টু m0 রুট ওভার 1 মাইনাস v/c এত হোল স্কয়ার। তো এটা যদি হিসাব করো তুমি কত পাবে এখানে ভাইয়া, m0 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস v/c ভ্যালু 0.9 স্কয়ার, এটা ক্যালকুলেশন করলে কত আসবে 9 স্কয়ার, এটা ক্যালকুলেশন করলে কত আসবে, এটা পাবা হচ্ছে m0 ডিভাইডেড বাই 0.453 পাবা। ঠিক আছে, এটা কি 0.453 435, ও সরি 435, এটা হবে 435 মিটার। আচ্ছা 435, নাইস 435, এটা হবে হচ্ছে 0.435, এটা কত পাবা 0.435 পাবা। আচ্ছা, এখন যদি আমি এল বের করতে যাই, এল ইকুয়াল টু হবে l0 রুট ওভার 1 মাইনাস v/c এত স্কয়ার। তো এখানে যদি বসাও l0 যদি রেখে দিই, এটা পাওয়া যায় 1 মাইনাস v/c এর ভ্যালু 0.9 স্কয়ার, এটা ক্যালকুলেশন করলে আবার পাবা 0.435 এত l0 পাবা। এখানে যদি সেটা এনে বসাই দাও আবার, তাহলে কি রেজাল্ট পাও দেখো, m মানে কত পাইছো বলো, m মানে পাইছো m0 ডিভাইডেড বাই 0.435, l এ তো সেম থাকবে, l মানে কত পাইছো ভাইয়া, l মানে পাইছো 0.435 এত l0 থাকবে। এটাকে এভাবে লেখা যায় m0, সরি একটু এভাবে লিখি 1/0.435 এত স্কয়ার ইন্টু m0 ডিভাইডেড বাই a ইন্টু l0 লেখা যায়, যেটাই আমার আসলে স্থির অবস্থায় ঘনত্ব, এটা স্থির অবস্থার জন্য ঘনত্ব। আর এখন যেটা লিখছি ভাইয়া এটা হচ্ছে গতিশীল ঘনত্ব, এই রেজাল্টটা কত আসবে, এটা পাবা হচ্ছে আই থিঙ্ক 5.26 রো নট লিখতে পারবা, তাহলে রো ইকুয়াল টু এটা পাবা। দেখো তাহলে গতিশীল ঘনত্ব অবশ্যই বেশি, এখানে কোনটা পাইছি, গতিশীল ঘনত্ব স্থির ঘনত্বের চেয়ে বেশি হবে, এটাই জিজ্ঞেস করছে যে গতিশীল অবস্থায় ঘনত্ব আসলে বাড়বে কিনা। আমি দেখতে পাইলাম যে গতিশীল অবস্থায় ঘনত্বটা স্থির ঘনত্বের চেয়ে বেশি হবে। এটা ক্লিয়ার, এটা বুঝতে পারছো কিনা, গতিশীল অবস্থায় ঘনত্বটা স্থির অবস্থায় ঘনত্বের চেয়ে বেশি হবে, এটা ক্লিয়ার কিনা, বুঝতে পারার কথা যে গতিশীল ঘনত্বটা স্থির ঘনত্বের চেয়ে বেশি। ঠিক আছে, গতিশীল ঘনত্বটা স্থির ঘনত্বের চেয়ে বেশি হবে, গতিশীল ঘনত্ব স্থির ঘনত্বের চেয়ে বেশি হবে। ক্লিয়ার, এটা বুঝতে পারছো তো নাকি, পোলা পানি নাই কারে জিগাই। আচ্ছা ঠিক আছে, নেক্সট নেক্সট দেখো। আচ্ছা এই প্রশ্নটা পড়ো, এখানে দেখো কি বলছে। আচ্ছা এখানে বলছে ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, হ্যাঁ তুমি এখানে কি আছো, দাঁড়ায় আছো, আর একটা গাড়ি নিয়ে তোমার এক বন্ধু চলে যাচ্ছে, এই গাড়িটা নিয়ে দ্রুত গতির একটা গাড়ি নিয়ে, এখানে ধরো তোমার বন্ধু আছে, হ্যাঁ
তো তুমি তোমার বন্ধু ধরে এভাবে একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছে, কত বেগে যাইতেছে? দ্রুত গতির গাড়ি বলছে, বলছে 0. এটা আসলে এটা হবে না, এটা হবে হচ্ছে গিয়া আমি যদি একটু মুছে দিই এটা, এটা যেটা হবে আসলে এটা হবে 0.76 সি। হ্যাঁ, এটা কত হবে? 0.76 সি হবে, সি 0.76 সি। এত বেগে চলে যাচ্ছে, মানে এই যে ব্যাগটা, এই ব্যাগটা হচ্ছে গিয়া, ব্যাগটার ভ্যালু হচ্ছে কত বেগে যাইতেছে গাড়িটা? 0.76 সি, এই ব্যাগে গাড়িটা চলে যাচ্ছে। আচ্ছা, তো বলতে, তো এখানে তুমি হবে হচ্ছে গিয়া কেমন পর্যবেক্ষক? তুমি হবে গতিশীল পর্যবেক্ষক ভাইয়া, তুমি হবে গতিশীল পর্যবেক্ষক। আর তোমার বন্ধু যেটা, এটা তো তুমি, এটা তুমি, আর তোমার হচ্ছে গিয়ে বন্ধু, এটা হচ্ছে তোমার বন্ধু। হ্যাঁ, তোমার বন্ধু হবে হচ্ছে গিয়ে এখানে স্থির পর্যবেক্ষক, কারণ সে স্থির পর্যবেক্ষক। কেন? এইটাই হবে ঘটনা, এই যে ঘটনা হচ্ছে গিয়ে এটা। হ্যাঁ, তো এখানে তুমি যেটা পরিমাপ করবা আসলে, তোমার বলছে তোমার কাছে গাড়িটা কত মিটার মনে হইলো? 5.8 মিটার লম্বা মনে হইলো। তার মানে তুমি যেটা আসলে পরিমাপ করছো সেটা আসলে এল এর ভ্যালু বের করছো কত মিটার? 5.8 মিটার, এত মিটার পরিমাপ করছো। তো বলছে গাড়িটার প্রকৃত দৈর্ঘ্য কত? তো ভাইয়া প্রকৃত যত মান আছে সেটা কে পরিমাপ করতে পারবে? তোমার বন্ধু আসলে পরিমাপ করতে পারবে। এল নট এর ভ্যালু কত? তোমার বন্ধু যা পরিমাপ করবে সবই আসলে প্রকৃত মান, প্রকৃত মানগুলাই সেই হিসাব করতে পারবে। গ নম্বর প্রশ্ন আমরা বের করতে পারি, তাহলে তোমার বন্ধু, আমরা জানি এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এত হোল স্কোয়ার। তো আমাদের এল নট বের করতে হবে, তাহলে এল নট ইকুয়াল টু হবে এল ডিভাইডেড বাই 1 মাইনাস ভি বাই সি এত হোল স্কোয়ার হোল রুট। তাহলে রেজাল্ট কত আসবে? এল এর ভ্যালু হচ্ছে 5.8, 1 মাইনাস ভি বাই সি কত বলো? ভি বাই সি, এই যে ভি বাই সি এর ভ্যালু কত হবে? ভি বাই সি এর ভ্যালু হবে 0.76 এত স্কোয়ার হোল রুট। তাহলে এখান থেকে বের করতে পারবা যে গাড়িটার আসলে প্রকৃত দৈর্ঘ্য কত। 4 নম্বর প্রশ্নটা আরো সহজ, বলছে তোমার গড়িতে যখন 20 সেকেন্ড অতিবাহিত হয় তখন তোমার বন্ধুর গাড়িতে অতিবাহিত সময় কত? তো ভাইয়া তোমার বন্ধু যে সময়টা পরিমাপ করবে সেটা টি নট, আর তুমি যেটা পরিমাপ করতেছো সেটা হচ্ছে টি। তো বলছে তোমার ঘড়িতে 20 সেকেন্ড, মানে তুমি যে সময়টা হিসাব করতেছো সেটা 20 সেকেন্ড হলে তোমার বন্ধুর গড়িতে যে সময়টা ক্যালকুলেশন হবে সেই রেজাল্টটা কত, এটা জিজ্ঞেস করছে। এটা কিন্তু আমরা একটু আগে এই জিনিসটা ক্লিয়ার করাইছি আপেক্ষিক কথা। তোমার ঘড়িতে সময়টা যদি 20 সেকেন্ড অতিবাহিত হয় তাহলে তোমার বন্ধুর ঘড়িতে সময় কত হবে? তো এই ভি ইকুয়াল টু 0.76 সি, এটা আমরা জানি। তো এখান থেকে বের করা যায় যে দেখো টি ইকুয়ালটা আমরা কি জানি বলো? টি নট রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এত স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে টি ইকুয়াল টু তাহলে কত হবে বলো? টি নট ইকুয়াল টু হবে টি ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এত স্কোয়ার হবে। ঠিক আছে, এত স্কোয়ার হবে। তো এখান থেকে লেখা যায় টি নট এর ভ্যালু কত বলো? 20 ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কত হবে বলো? 1 মাইনাস 0.76 এত ক্যালকুলেশন করলে তোমার বন্ধুর গড়িতে কত সেকেন্ড সেটা বের করতে হবে। 8.9 মিটার। আচ্ছা নাইস, এটা হবে 8.9 মিটার। প্রকৃত দৈর্ঘ্যটাই কিন্তু 8.9 মিটার, কিন্তু তোমার কাছে এই দৈর্ঘ্যটা ছোট মনে হবে। যেমনটা তুমি একটা প্লেনকে দৈর্ঘ্যে ছোট দেখো, সেরকম এই দৈর্ঘ্যটা, এই যে গাড়িটার যে প্রকৃত দৈর্ঘ্য সেটা তোমার কাছে কিন্তু কম মনে হচ্ছে। তুমি পরিমাপ করতেছো 5.8 মিটার, বাট এটা রিয়েল দৈর্ঘ্য 8.9 মিটার। এই যে তুমি কিন্তু আসলেই কম পরিমাপ করতেছো। আই থিঙ্ক বোঝাতে পারছি। ক্লিয়ার? এটা বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? আশা করি বোঝার কথা। নেক্সট, এটা মেবি 13 সেকেন্ড আসবে। হ্যাঁ, এটা 13 সেকেন্ড আসবে। এটা বাবা হচ্ছে 13 সেকেন্ড। তোমার বন্ধুর গড়িতে আসলে সময় অতিবাহিত হবে কম, তোমার গড়িতে অতিবাহিত সময়টা একটু বেশি হবে। ঠিক আছে, কারণ তুমি এখানে গতিশীল পর্যবেক্ষক। পরেরটা, হ্যাঁ এটাই নেক্সট। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখানে নেক্সট দেখো, এখন এটা এই প্রশ্নটা পড়ো, এটা বেশ ভালো একটা প্রশ্ন। তো এখানে বলছে এত বেগে গতিশীল,
এত বেগে গতিশীল, আমি সবগুলা টপিক থেকে পড়াচ্ছি আসলে। এত বেগে গতিশীল একটা প্রোটনের কথা বলছে। এটা প্রোটনের গতিশক্তি এবং ভরবেগ সনাতন সূত্র ব্যবহার করে করলে কত শতাংশ আসলে বল হইতো। আচ্ছা, এটা প্রোটন, প্রশ্নটা পড়ো ভালো করে। এটা প্রোটনের ভর কত? প্রোটনের ভর, স্থির ভর হচ্ছে 1.67 ইন্টু 10 ইনভার্স 1.67 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। 27 কেজি। এই প্রোটনের ভর এটা কত বেগে গতিশীল ভাইয়া? 8.3 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ms ইনভার্স 1 বেগে গতিশীল। আচ্ছা, একটা প্রোটন, এটা বের করতে বলছে সনাতন পদ্ধতি। এখানে আসলে সনাতন পদ্ধতি বলতে বোঝায় আইনস্টাইনের যে পদ্ধতি আর নিউটনের পদ্ধতি, দুইটার মধ্যে একটু কম্পেয়ার করা। মানে সনাতন পদ্ধতি মানে হচ্ছে নিউটনেরটা, আর আধুনিক পদ্ধতি মানে হচ্ছে আইনস্টাইনেরটা। এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে বলছে। আচ্ছা, তো আমরা একটু দেখি যে নিউটনের অনুযায়ী যদি বের করি, আমরা যদি নিউটনের অনুযায়ী গতিশক্তি ভরবেগ বের করি তাহলে ভাইয়া কত হবে? এই যে দেখো, নিউটনের অনুযায়ী ভরবেগ যদি বের করি, পি মানে হচ্ছে ভরবেগ, হ্যাঁ, ভরবেগ ইকুয়াল টু হবে এম নট ইন্টু ভি। খেয়াল করো, এম নট ইন্টু ভি। এম নট কত বলো? এম নট হচ্ছে 1.67 ইন্টু 10 ইনভার্স 27, বেগ হচ্ছে 8.3 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এই যে ভরবেগ। যদি বলি যে গতিশক্তি কতটুকু, যদি গতিশক্তি বের করি তাহলে ভাইয়া গতিশক্তি কত হবে? ইকে ইকুয়াল টু হাফ ইন্টু, বলো, হাফ ইন্টু এম নট। এটা কার মতে বলো? নিউটনের মতো বের করতেছি, হ্যাঁ, নিউটনের মতো। এম নট ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম নট এর ভ্যালু কত? 1.67 ইন্টু 10 ইনভার্স 27, বেগ কত? বেগ হচ্ছে 8.3 ইন্টু 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার 7 এত স্কোয়ার। এটাই হচ্ছে গিয়া কার মতে গতিশক্তি বলো? নিউটনের মতো করে গতিশক্তি। এখন আমরা বের করবো আসলে আইনস্টাইনের মতো করে গতিশক্তি কত হবে। যদি আইনস্টাইনের মতো করে চিন্তা করি, মানে আপেক্ষিকতা, আইনস্টাইনের মতো করে যদি গতিশক্তি তুমি বের করতে চাও তাহলে এই গতিশক্তি কত হবে এটা বের করো। দেখো, তখন আইনস্টাইনের বেলায় গতিশীল ভর হিসাব করতে হবে। তাহলে গতিশীল ভর কত বলো? গতিশীল ভর হচ্ছে আসলে এম নট রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এত হোল স্কোয়ার, তাই না? আমরা একটু গতিশীল ভর বের করব। গতিশীল ভর কত? স্থির ভর হচ্ছে 1.67 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। 1 মাইনাস ভি বাই সি, ভি কত বলো? ভি হচ্ছে ভি কত হলো? ভি হচ্ছে 8.3 ইন্টু 10 টু দি পাওয়ার 7, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এত স্কোয়ার, রুট ওভার করলাম। ক্যালকুলেশন করলে এখান থেকে গতিশীল ভর পাওয়া। এটা কি ভর বলো? এটা হচ্ছে গতিশীল ভর, গতিশীল ভর, হ্যাঁ, গতিশীল ভর। আচ্ছা, তাহলে আবার বলো, আইনস্টাইনের মতে ভরবেগ যদি বের করো, গতিশীল ভরবেগ, গতিশীল যেহেতু, ভরবেগ কত হবে বলো? পি ইকুয়ালটা হবে এম ইন্টু ভি। এম কত? এম হচ্ছে এই যে এম পাই যাবে, এম ভি। আর যদি গতিশক্তি বের করো, যদি আইনস্টাইনের মতো করে গতিশক্তি বের করো, একটু আগে আমরা পড়াইছিলাম শুরুতে, গতিশক্তি আইনস্টাইনের মতো গতিশক্তি সমান হবে এম মাইনাস এম নট ইন্টু হচ্ছে সি স্কোয়ার। এবার এটাই হবে হচ্ছে আসলে গতিশক্তি। তো সব ভ্যালু আছে, তুমি জাস্ট এই ভরবেগ কম্পেয়ার করবা, এই গতিশক্তির সাথে এই গতিশক্তির কম্পেয়ার করবা, তাইলে তুমি তুলনাটা বুঝতে পারবা। বুঝতে পারছো? এই ভরবেগের সাথে এই ভরবেগ, এই গতিশক্তির সাথে এই গতিশক্তি কম্পেয়ার করবা, তাইলে তুমি তুলনাটা বুঝতে পারবা। এখন বোঝা গেছে? বুঝছো কিনা? ঠিক আছে, নেক্সট বুঝছি ভাইয়া। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এখন দেখো, এটা নাইস একটা প্রশ্ন। তো এখানে আসলে পৃথিবীর কথা বলা হয়েছে। আমি একটু পৃথিবীটা আবার একটু আঁকি, হচ্ছে এখান থেকে। এই যে এটা একটা পৃথিবী। তো ধরো এটা একটা মহাকাশযান, এটা একটা মহাকাশযান আসলে, ঠিক আছে? এটা একটা মহাকাশযান, ঠিক আছে? এটা একটা মহাকাশযান, এটা একটা মহাকাশযান। তো এটা মহাকাশযান, তো এইদিকে যাচ্ছে, এটা পৃথিবী, এটা পৃথিবী আসলে। এটা কি বলো? এটা হচ্ছে গিয়া পৃথিবী। আচ্ছা,
এটা পৃথিবী। আচ্ছা, এটা পৃথিবী। এখানে প্রশ্ন হচ্ছে মহাকাশযানটা 0.95 সি বেগে গতিশীল, তো অগ্রসর হচ্ছে। মহাকাশযানের যাত্রীর কাছে পৃথিবীর আবর্তনকালের সময় কত হবে? আচ্ছা, এখানে এবার একটু হিসাব করো। ধরো আমি যদি গ নম্বর প্রশ্নটা তোমাকে একটু বোঝাতে যাই, এটা ধরো তোমার পৃথিবী, হ্যাঁ, এটা ধরো তোমার পৃথিবী। আচ্ছা, পৃথিবী, আর এখান থেকে একটা মহাকাশযান যাবে, এটা একটা মহাকাশযান যাবে। আচ্ছা, এখান থেকে একটা মহাকাশযান যাবে, হ্যাঁ, এই মহাকাশযানটা ধরো গতিশীল হবে। আচ্ছা, এই পৃথিবী বরাবর এদিকে গতিশীল হবে। তো এখানে এই যে পৃথিবীতে যে বসে আছে, খেয়াল করে তো, এখন এই পৃথিবীতে ধরো তুমি এখানে বসে আছো, এটা ধরো হচ্ছে তুমি, হ্যাঁ, তো তুমি হচ্ছে পৃথিবীতে বসে আছো। তোমার কাছে তুমি কি, আমরা কি, ধরো আমরা কি বলতো, এই যে তুমি কি এই পৃথিবীর ঘূর্ণনটা ফিল করতে পারো? কখনোই না। তুমি পৃথিবী যে ঘুরতেছে সেটা তুমি কখনোই ফিল করতে আসলে পারো না। তো তুমি হবে এখানে কেমন পর্যবেক্ষক পৃথিবীর জন্য? তুমি হবে এখানে স্থির পর্যবেক্ষক। তুমি স্থির, তোমার কাছে এই পৃথিবী স্থির মনে হবে, তুমি হবে হচ্ছে এখানে স্থির পর্যবেক্ষক। কেমন পর্যবেক্ষক? স্থির পর্যবেক্ষক। আরে মহাকাশযানে একজন যাত্রী আছে, ধর এটা সাকিব আছে, সাকিব, সাকিব আছে, তাহলে এই পৃথিবীটাকে, সাকিব পৃথিবীকে কি দেখবে বলো? সাকিব পৃথিবীকে ঘুরতে দেখবে, তাই না? পৃথিবীকে কি দেখবে? পৃথিবীকে ঘূর্ণনশীল দেখবে, ঘূর্ণনশীল দেখবে। তাই সে কেমন পর্যবেক্ষক? তাই সে হচ্ছে গতিশীল পর্যবেক্ষক। আমি বাংলায় লিখে দিচ্ছি, তাই সে হবে গতিশীল পর্যবেক্ষক, গতিশীল পর্যবেক্ষক। ঠিক আছে, এখানে বলছে মহাকাশযানের যাত্রীর কাছে পৃথিবীর আবর্তন কালটা আসলে কত। দেখো তোমার কাছে, এই যে তোমার কাছে পৃথিবীর এই আবর্তন কালটা কতটুকু? পৃথিবীর এই আবর্তন কাল প্রকৃত মান, স্থির পর্যবেক্ষক যাহা পরিমাপ করে সেটাই প্রকৃত মান। তোমার কাছে পৃথিবীর আবর্তন কাল হচ্ছে 24 আওয়ার। কেন টি নট? স্থির পর্যবেক্ষক। এখানে দেখো এই যে পৃথিবীটা যে রাউন্ড করতেছে, এদিক থেকে যেভাবে যে রাউন্ড করতেছে পৃথিবীটা, এই রাউন্ডটা কে দেখতে পাচ্ছে? এই মহাকাশযানের যে যাত্রীটা আছে সেই দেখতে পাচ্ছে। তাহলে সেই এই ঘটনা, এখানে ঘটনাটা বুঝতে হবে কোনটা এখানে আসলে ঘটনা। ঘটনা হচ্ছে এটা, এই যে পৃথিবীর যে ঘূর্ণন, এটাই হচ্ছে ঘটনা। এই ঘটনায় যে আছে, এই ঘটনায় যে আছে সেই স্থির পর্যবেক্ষক। আর এই মহাকাশ যাত্রী যখন যাবে তখন সে পৃথিবীকে ঘূর্ণন অবস্থায় দেখতে পাবে, তাই সে হবে হচ্ছে ঘূর্ণনশীল। যেহেতু দেখতে পাচ্ছে তাই সে হবে গতিশীল পর্যবেক্ষক। তার মানে পৃথিবীতে তুমি স্থির, কিন্তু মহাকাশযানের যে যাত্রী সে এই পৃথিবীটাকে ঘূর্ণনশীল দেখবে বা গতিশীল দেখবে। তাই মহাকাশ যাত্রী আসলে যেটা পরিমাপ করবে সেটা হচ্ছে তোমার টি এর ভ্যালু। তুমি দেখো, আমি মিলাই দেখি, এই যে দেখো মিলাই দিচ্ছে তোমাকে, হ্যাঁ, এই যে দেখো মিলাই দিচ্ছি, এই যে দেখো গতিশীল পর্যবেক্ষক যাহা পরিমাপ করে সেটাই টি, আর স্থির পর্যবেক্ষক যাহা পরিমাপ করে সেটা কিন্তু টি নট। গতিশীল পর্যবেক্ষক যা পরিমাপ করবে সেটা টি, স্থির পর্যবেক্ষক যা পরিমাপ করবে সেটা হচ্ছে টি নট। এক্স্যাক্টলি সেম ঘটনাটাই এখানে রিপিট হয়েছে। তো কেমনে বের করবা বলো? তাহলে তুমি টি বের করবা, টি ইকুয়াল টু টি নট, ইকুয়াল টু টি নট রুট ওভার, এই যে দেখো টি নট রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এত স্কয়ার হোল রুট। তো মান বসাই দাও। টি নট এর ভ্যালু কত? 24 আওয়ার, আওয়ারে হইলে এটা আওয়ারে আসবে। আর ভি 1 মাইনাস ভি বাই সি এর ভ্যালু কত বলো? 0.95 এত স্কয়ার হোল রুট। ক্যালকুলেশন করলে এখান থেকে টি এর ভ্যালুটা বের করতে পারবে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন কি বলছে বলো? 4 নম্বর প্রশ্ন কি বলছে? 4 নম্বর প্রশ্ন বলছে দেখো মহাকাশ যাত্রীর নিকট পৃথিবীর আকার কেমন হবে। আচ্ছা, তো পৃথিবীর আকার যদি চিন্তা করে দেখো, পৃথিবীর এই একটা, এই বরাবর মহাকাশ যাত্রীরা গতিশীল, এই একটা পৃথিবীর ব্যাস আছে, এটা একটা ব্যাস, আবার এই একটা ব্যাস আছে, তাই না? এই একটা ব্যাস আছে, এটাও তো পৃথিবীর ব্যাস। আচ্ছা, তাহলে এখন এই যে ব্যাসটা, সেই দৈর্ঘ্যটা কত? মানে এই যে দৈর্ঘ্যটা, এটা রিয়েল দৈর্ঘ্যটা আসলে কতটুকু? রিয়েল দৈর্ঘ্যটা মানে ব্যাস, আমরা যদি বলি ব্যাস বা প্রকৃত যেটা, সেটাকে আমি এল নট ধরলাম, সেটা কত? 2 × 6000
400 বা আমরা বলতে পারি 128,000 এত কিলোমিটার, এটাই হচ্ছে ব্যাস, প্রকৃত মান, এটাই হচ্ছে প্রকৃত মান, তাই না? প্রকৃত মান। এটা কে দেখবে? এটা হচ্ছে তুমি দেখতেছো। আসলে এটা কে দেখতেছে? এটা দেখতেছো তুমি, তুমি দেখতেছো। এখন যাত্রী যেটা আসলে পরিমাপ করবে, যাত্রী যেটা পরিমাপ করবে, মহাকাশ যাত্রী যেটা পরিমাপ করবে, সে কিন্তু আপেক্ষিক দেখবে। সে কেমন দেখবে? সে আপেক্ষিক দেখবে। মানে কি দেখবে বলো? ছোট দেখবে আর কি। তাহলে সেই যেটা পরিমাপ করবে সেটা কিন্তু এল এর ভ্যালু বের করতে হবে, এল। তাহলে এল কত হবে বলো? এল ইকুয়াল টু হবে এল নট রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এত হোল স্কয়ার। তো এখানে যদি মান বসাও 128,000 1 মাইনাস 0.95 এত স্কয়ার, ক্যালকুলেশন করলে এখানে একটা রেজাল্ট পাবো। এবং তুমি দেখবা এই যে এল, এটা কিন্তু এই মানটা, এল এর মানটা কি হবে বলো? এল এর মানটা কিন্তু এই মানটা কি আসবে? এটা হচ্ছে ছোট আসবে। তাইলে যাত্রী পৃথিবীকে যেমন দেখবে, আসলে যাত্রী পৃথিবীকে কেমন দেখবে? যাত্রী পৃথিবীকে দেখবে, পৃথিবীকে কেমন দেখবে বলো তো? পৃথিবীকে দেখবো হচ্ছে এই যে পৃথিবীটা এরকম দেখবে। এটা কত? এটা হবে হচ্ছে গিয়া, এটা 128,000 কিলোমিটার থাকবে, ঠিক আছে? এত কিলোমিটার থাকবে। বাট এটা কম দেখবে। এই পরিমাণটুকু কত? এটা হচ্ছে এল। এটা এই যে এল, যাত্রী যেটা পরিমাপ করে বের করবে সে এল। তার মানে একটা বেশি বড়, একটা কম। যেই বরাবর গতিশীল, এই বরাবরই তো গতিশীল ছিল, এই বরাবর গতিশীল হইলে তাহলে দেখো সে এই ব্যাসটা কম দেখবে, এই ব্যাসটা ছোট দেখবে, বড় একই দেখবে। অর্থাৎ তুমি হচ্ছে গিয়ে পৃথিবীর উপর দিয়ে যখন সে যাবে, পৃথিবীর এই দৈর্ঘ্যটা তার কাছে তো পৃথিবীটা ছোট বলে মনে হবে, তখন এই বরাবর চাইলে সেটা ছোট দেখবে, এটা বড় দেখবে। আকৃতিটা কেমন হবে বলো? উপবৃত্তাকার শেপ দেখতে পাবে, উপবৃত্তাকার দেখতে পাবে, উপবৃত্তাকার পৃথিবী দেখতে পাবে। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? হ্যাঁ, সাকিবের মুভি আসলে অনেক বেশি দেখতাম আগে। এটা ক্লিয়ার কিনা বলো? এটা ক্লিয়ার? মানে পৃথিবীর ব্যাস, পৃথিবীর ব্যাস আর কি, আসলে এই ব্যাসটুকু কত বলো? এই ব্যাস তো হচ্ছে গিয়ে ডি, ডি মানে পৃথিবীর ব্যাস, ডি ইকুয়াল টু তো হচ্ছে আসলে 2 ইন্টু আর, তাই না? পৃথিবীর ব্যাসার্ধ ইন্টু আর আর কি। তো পৃথিবীর ব্যাসার্ধ তো আমরা জানি, তো 2 ইন্টু আর মানে 6400 কিলোমিটার আর কি। তো এটাই হিসাব করছে আসলে। এটা ক্লিয়ার? আচ্ছা, নাইস নাইস। এখন দেখো এটা, এই প্রশ্নটা পড়ো, দেখো এটা কি বলছে। এটা বলছে ধরো একটা বর্গাকার মাঠ আছে, হ্যাঁ, ধরো এরকম একটা বর্গাকার মাঠ আছে, এরকম একটা বর্গাকার মাঠ হয় নাই, হ্যাঁ, এরকম একটা ধরো বর্গাকার মাঠ আছে। আচ্ছা, তো এটার ক্ষেত্রফল কত? আসলে এটার ক্ষেত্রফল হচ্ছে গিয়া নর্মালি 100 ইন্টু 100 ইকুয়াল আমরা লিখতে পারি 10⁴ মিটার স্কয়ার লিখতে পারি ক্ষেত্রফল, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। বলতে মাঠের কর্ণ বরাবর এত বেগে গতিশীল একটা বিমান যাচ্ছে, বিমানটা মাঠের ক্ষেত্রফল কত পরিমাপ করবে? মানে ভাইয়া দেখো এই বরাবর ধরে একটা হচ্ছে গিয়া একটা বিমান যাচ্ছে কর্ণ বরাবর, হ্যাঁ, কর্ণ বরাবর, এখানে একজন যাত্রী আছে আসলে। তো এটা ধরো আবার আমি বললাম এটা হচ্ছে গিয়ে কে বলো তো? সাকিব, হ্যাঁ, এটা সাকিব। তো ও আসলে ওর কাছে এই মাঠের ক্ষেত্রফল কত হবে সেটাই বের করতে হবে। তো কেমনে বের করতে পারি সেটা তুমি দেখো। দেখো এখানে আমরা যদি বলি যে এই মাঠের কর্ণ বের করতে, আচ্ছা ভাইয়া দেখো তো এই মাঠের কর্ণ কত হইতে পারে? এই মাঠের কর্ণ এটা যদি চিন্তা করো, এরপর হচ্ছে গিয়ে যদি এটা চিন্তা করো, দেখো এখানে কোন কর্ণটা আসলে কত? এই কর্ণটার দৈর্ঘ্য কত? এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বর্গ, যেহেতু এটার যদি রিয়েল দৈর্ঘ্য তুমি পরিমাপ করো, এটা রিয়েল দৈর্ঘ্য হবে হচ্ছে √2 ইন্টু কত? এ। তাহলে ভাইয়া কত হবে? √2 ইন্টু এর ভ্যালু কত? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 100 মিটার করে, তাই না? কর্ণের দৈর্ঘ্য তো আমরা জানি, তাহলে 100। তাহলে আমরা এটা পাবো আসলে 100√2 পাবো, তাই না? 100√2 পাবো। এটা হচ্ছে রিয়েল দৈর্ঘ্য। বাট সাকিব যে দৈর্ঘ্যটা আসলে পরিমাপ করে, মানে এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাই হচ্ছে কত? 100√2। এটা কত ভাইয়া? এটা হচ্ছে 100√2
এটাও কত, বর্গের কর্ণগুলা সমান, এটাও কত হবে, এটাও হবে ভাইয়া 100√2 হবে। কিন্তু ও যে এই দৈর্ঘ্যটা আমি বলতেছি এই মানটা 100√2, বাট সাকিব যেটা পরিমাপ করবে সেটা কিন্তু এল পরিমাপ করবে। কেন? কারণ এখানে ও হচ্ছে গিয়া গতিশীল, ও গতিশীল, তাই না? ও গতিশীল। এটা রিয়েল দৈর্ঘ্যটা কি আসলে ও পরিমাপ করতে পারবে? আকাশ থেকে সে যখন মাঠটাকে দেখবে তখন সে কিন্তু ছোট দেখবে, তো প্রকৃত মানটা সে বের করতে পারবে না। তো প্রকৃত মানটা বের করতে না পারলে মানে হচ্ছে গিয়ে আপেক্ষিক মান বের করবে। আপেক্ষিক জিনিসগুলাকে আমরা কি ধরছিলাম মনে আছে? আপেক্ষিক গুলাকে এল এম টি এগুলাই ধরছিলাম। হ্যাঁ, এল এম টি এগুলাই ধরছিলাম। তাহলে ও যেটা পরিমাপ করবে সেটা হচ্ছে এল বের করবে, এল পরিমাপ করবে। আমি একটু এখানে এল বের করে দিই। এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এত হোল স্কয়ার। সো এটা কত হবে বলো? 100√2 ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এর ভ্যালু কত? 0.6, সো 0.6 স্কয়ার। এই যে এটাই হচ্ছে আমাদের এল এর ভ্যালু। এটা দেখবা যে এই এল এর মানটা কম আসবে, কম, এটা কম আসবে। ক্যালকুলেশন করে দেখো, এই মানটাই কম আসবে। একটু ক্যালকুলেশন করে আমাকে একটু জানাও, এই মানটা কিন্তু কম আসবে, অনেক কম আসবে এল এর মানটা। তাহলে তখন আসলে কেমন দেখতে পাবে? তখন দেখবা এই মানটা যেহেতু, অর্থাৎ এটা যদি হচ্ছে যাত্রী যদি দেখে, যাত্রী যখন মাঠটাকে দেখবে তখন কেমন দেখবে আসলে? একটা বর্গ দেখবে বড় আর একটা বর্গ দেখবে হচ্ছে ছোট। তো তখন আসলে সে কেমন দেখতে পাবে বলতো? তখন সে দেখতে পাবে এরকম একটা জিনিস, রম্বস দেখতে পাবে। রম্বস কেন বলতেছি? কারণ এই যে কর্ণটা, এই কর্ণটা সে 100√2 দেখবে। এটা কত হবে? 100√2 দেখবে। বাট এই যে কর্ণটা, সেই কর্ণটা সে এখন দেখতে পাবে এল এর সমান, এল। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? দেখতে কিন্তু এটা কেমন হবে? রম্বস হয়ে যাবে। যাত্রীর কাছে এটা দেখতে কেমন হবে? রম্বস আকৃতির হয়ে যাবে, কর্ণগুলা ভিন্ন। ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে 100√2 ইন্টু হচ্ছে কত? এল এর ভ্যালু বসাইলেই তুমি ক্ষেত্রফল বের করতে পারবা। 113.13, তাই না? এটা কত পাইছো? এল, এল নট না এল? হ্যাঁ, আচ্ছা, বুঝতো তো, মানে জিনিসটা তো বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, এত পরিমাপ করে দেখবে। তো আশা করি ক্লিয়ার। আজকে আর না অনেক কিছু আমরা পড়লাম আসলে। তুমি যারা ক্লাসটা করতে পারো নাই তারা একটু আমাদের ক্লাসটা একটু রিপিট করে দেখবা, যে আজকে দেখবা আমি পুরাটাই শেষ করাইছি আসলে। ঠিক আছে, পুরাটাই শেষ করাইছি। একটা ম্যাথ মনে হয় বাকি হয়ে গেছে, এটাও একই রকম। এটা কিভাবে করবা আমি বলি। এটা জাস্ট ভাই একটু একটা মিনিট, এটা কিভাবে আসলে সলভ করবা। এখানে বলছে ধরো এরকম একটা ধাতব দণ্ড আছে, এই ধাতব দণ্ডের এত তরঙ্গ থেকে আলো ফেলা হইলো, যে এটার সূচন কম্পাঙ্ক দেওয়া আছে, মানে এফ নট দেওয়া আছে। এফ নট ইকুয়াল টু কত দেওয়া আছে? দেখো এটা 5.55 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্টজ দেওয়া আছে। হ্যাঁ, এবং বলছে এখানে এই ধাতুর উপর একটা ফোটন এসে আঘাত করছে, এই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 2500 অ্যাংস্ট্রম। হ্যাঁ, 2500 অ্যাংস্ট্রম দেওয়া আছে। তো গ নম্বর প্রশ্ন তুমি সলভ করবা কিভাবে ভাইয়া? এখানে কি বের করতে বলছে? নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ। তো ভাইয়া সর্বোচ্চ বেগ কেমনে বের করবা? জানোই তুমি, একটু আগে পড়াইছি আমরা। ই ইকুয়াল টু হবে ই ডাব্লিউ নট প্লাস হচ্ছে হাফ এমবি স্কয়ার, বা ই কে বলতে পারো আর কি। তো এটাকে লিখতে পারো এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু এইচ এফ নট প্লাস হচ্ছে হাফ এমবি স্কয়ার। দ্যাটস ইট। এখানে সব ভ্যালু দেওয়া আছে, দেখো সব ভ্যালু দেওয়া আছে, এফ নট এফ সব দেওয়া আছে। তো এখান থেকে ক্যালকুলেশন করেই তুমি হচ্ছে জাস্ট ভি বের করে ফেলতে পারবে। পরের প্রশ্নটা যেটা বলছে 4 নম্বর প্রশ্নে বলছে উক্ত বাহুর উপর এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লে আপতিত ইলেকট্রন নির্গত আসলে হবে কিনা। তো তুমি দেখো ফার্স্ট অফ অল ই এর ভ্যালু বের করবা, ই ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। ই এর মান কত? ই এর মান কত হবে? তাহলে বলো তো, ই এর মান হবে হচ্ছে এই 6.63 ইন্টু 10 ইনভার্স 34 ইন্টু সি এর ভ্যালু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর ল্যামডা কত? 2500 ইন্টু 10 ইনভার্স 10। ক্যালকুলেশন করলে ই এর ভ্যালু পাবা। এরপর হচ্ছে এটার জন্য ডাব্লিউ নট কেমনে বের করবা? ডাব্লিউ নট ইকুয়াল টু এইচ এফ নট 6.63 ইন্টু 10 ইনভার্স 34 ইন্টু 10 ইনভার্স 34। এফ নট এর ভ্যালু কত? এফ নট এর ভ্যালু হচ্ছে 5.5
ইন্টু 10 টু দি পাওয়ার 14। এটা ক্যালকুলেশন করলে এর মান পাবা। যদি ই এর মানটা ডাব্লিউ নটের চেয়ে বেশি হলে তাইলে বলবা হচ্ছে ইলেকট্রন নির্গত হবে, বলবা ইলেকট্রন নির্গত হবে, ইলেকট্রন নির্গত হবে। ঠিক আছে, ইলেকট্রন নির্গত হবে, এটা জাস্ট বলতে হয়। আশা করি ক্লিয়ার। আজকে এই পর্যন্ত থাক।